আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা। আমরা শুরু করে দিই। আচ্ছা, আমরা আজকে পার্টিসিপেন্ট দেখতেছি অনেক কম। আচ্ছা, কালকে আমরা 164 পর্যন্ত আলোচনা করেছি, সেখানে রিমান্ডের বিষয়টা আলোচনা করেছি। এখন একটা বিষয় একটু মাথায় রাখবেন, যেহেতু আপনারা রিমান্ড শুনানি করবেন আসামির পক্ষে, যাতে রিমান্ড না হয় সেই চেষ্টাই আপনাদের থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলাটা একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে আমি কিছু আহ, সংক্ষিপ্ত কিছু বিষয় আজকে একটু বলে দেবো, রিমান্ডের বিষয়ে আপনাদের কি কি জানা উচিত। আহ, রিমান্ডের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে রিমান্ডের কিছু আইনগত বিষয় বিভিন্ন মামলায় উঠে আসছে, তার মধ্যে আমি একটু কিছু কিছু বলে দেই। বিষয়টা হলো যে উম, এই যে যে তদন্তকারী কর্মকর্তার কাছে আমরা পুলিশ রিমান্ডের জন্য আসামি পাঠাই, এটা মূলত সিআরপিসির 167 ধারায় আমরা পুলিশের কাছে আসামিকে রিমান্ডে পাঠাই, এটা আপনারা জানেন। 167 ধারা অনুযায়ী আহ, তদন্তকারী কর্মকর্তা আসামিকে তার হেফাজতে নিতে পারবে রিমান্ডের জন্য। আচ্ছা, আর এই রিমান্ড শুনানির সময় একটা বিষয় মাথায় রাখবেন, যে তদন্তকারী কর্মকর্তার, এটা আদালতকেও মাথায় রাখতে হবে, বিজ্ঞ আইনজীবীকেও এটা মাথায় রাখতে হবে, যে যিনি রিমান্ড প্রার্থনা করেছেন, যে তদন্তকারী অফিসার, তাকে অবশ্যই মামলার সিডি সহ উপস্থিত থাকতে হবে। এটা কিন্তু আইনের বিধান, হ্যাঁ, এটা মানতে হবে। মামলার সিডি সহ উপস্থিত থাকতে হবে। সিডি মানে কি? সিডি মানে হলো কেস ডায়েরি, অর্থাৎ উনি কি কারণে রিমান্ডটা চান, উনার কেস ডায়েরিতে কিন্তু এই বিষয়ে ম্যাজিস্ট্রেট চাইলে দেখতে পারবে, যে আসলে আপনি কতটুকু তদন্ত করেছেন, কি কারণে এখন আসামিকে রিমান্ডে চাচ্ছেন, এটা কেস ডায়েরি দেখলে স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ আইনজীবীকে রিমান্ড শুনানির সময় দেখতে হবে, যে তার কাছে কেস ডায়েরি আছে কিনা এবং তদন্তকারী কর্মকর্তা উপস্থিত আছে কিনা। এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। এই নির্দেশনাটা এসেছে বাংলাদেশ বনাম যে ব্লাস্ট মামলা, সেখানে এই নির্দেশনাটা এসেছে, যে অবশ্যই তদন্তকারী কর্মকর্তাকে সিডি সহ উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এরপরে আর একটা বিষয় আছে, যে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ওই তদন্তকারী অফিসারের, অর্থাৎ সার্কেল এএসপি, হ্যাঁ, সার্কেল এএসপি, প্রত্যেকটা সার্কেলে একজন অতিরিক্ত আহ, সহকারী পুলিশ সুপার থাকবেন। অতিরিক্ত সহকারী না, সহকারী পুলিশ সুপার উনি থাকবেন। অর্থাৎ সার্কেল এএসপি যিনি আছেন, তার একটা ফরওয়ার্ডিং লাগবে। অর্থাৎ রিমান্ড পিটিশনের উপর তার স্বাক্ষর আছে কিনা এটা নিশ্চিত হতে হবে। অর্থাৎ শুধু তদন্তকারী কর্মকর্তা দরখাস্তটা লিখলেই হবে না, সেখানে সার্কেল এএসপির একটা ফরওয়ার্ডিং লাগবে। এই বিষয়টা বলা আছে আপনার রেগুলেশন 324, আপনারা এটা লিখে নিতে পারেন। রেগুলেশন 324 পিআরবি, হ্যাঁ, পিআরবি 1943, পুলিশ রেগুলেশন বেঙ্গলের 324 ধারায় এই বিধানটা আছে। অবশ্যই সার্কেল এএসপির ফরওয়ার্ডিং লাগবে। শুধুমাত্র থানার ওসি ফরওয়ার্ডিং দিলে হবে না, বা তদন্তকারী কর্মকর্তা শুধু দরখাস্ত করলেই হবে না। পিআরবি 324 রেগুলেশন অনুযায়ী অবশ্যই সার্কেল এএসপির সুপারিশ আছে কিনা ওই দরখাস্তের উপরে, সেটা নিশ্চিত করতে হবে। কারণ এটা করা হয়েছে যে যাতে যত্রতত্র রিমান্ড না হয়। আহ, আছে আছে আছে, অবশ্যই আছে। এটা ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় স্পষ্ট লেখা আছে, যে রিমান্ডে নেওয়ার আগে আসামির শারীরিক অবস্থা কেমন ছিল সেটা চাইলে আপনি চেক আপ করিয়ে নিতে পারবেন ডক্টর দিয়ে, এবং রিমান্ড থেকে ফিরে আসার পরে আবার তাকে চেক আপ করাতে হবে। যে যদিও এটা বাস্তবে ওইভাবে মানা হয় না, কিন্তু এটার প্রতিকার এটা আছে। তাহলে একজন আসামিকে যখন আমি রিমান্ডে পাঠাবো,
তখন তার শারীরিক কন্ডিশন কেমন এবং রিমান্ড থেকে ফেরত আসার পরে তার অবস্থা কেমন শারীরিক, এই দুইটা বিষয় কম্পেয়ার করে যদি দেখা যায় যে তাকে নির্যাতন করা হয়েছে বা তাকে টর্চারের কোনো চিহ্ন যদি তার শরীরে পাওয়া যায়, তাহলে ওই সংশ্লিষ্ট পুলিশ তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। ওকে, এবং এই যে হেফাজতে নির্যাতন, হ্যাঁ, নির্যাতনের মাধ্যমে মৃত্যু বা হেফাজতে নির্যাতন, পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন, এই বিষয়ে কিন্তু বর্তমানে আইন হয়েছে, এই আইনেও মামলা করা যাবে ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। আচ্ছা, এরপরে আসামি যখন কাঠগড়ায় থাকবে, রিমান্ডের সময় অবশ্যই আসামিকে কাঠগড়ায় রাখতে হবে। রিমান্ডের সময় অবশ্যই আসামিকে কাঠগড়ায় রাখতে হবে। যদি সে জেলখানায় থাকে সেখান থেকে তাকে অবশ্যই পিডব্লিউ দিয়ে আদালতে উপস্থিত করতে হবে। অর্থাৎ আসামির উপস্থিতি ব্যতীত কোনো রিমান্ড শুনানি করা যাবে না। আসামিকে অবশ্যই কাঠগড়ায় উপস্থিত থাকতে হবে এবং আসামি যদি কিছু বলতে চায় তাকে সেটা বলার সুযোগ দিতে হবে, এটাও তার একটা অধিকার। আচ্ছা, এরপরে হলো আসামির উপস্থিতিতে যে রিমান্ড শুনানি হতে হবে, এই রেফারেন্সটা আপনারা পাবেন হচ্ছে ধারা 167(2). ধারা 167(2) এখানে এটা বলা আছে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে, মানে তাকে রিমান্ডে পাঠানো যাবে। এবং এই সংক্রান্ত একটা মামলা আছে, আপনারা দেখতে পারেন 56 DLR 2004 324 নাম্বার পেজ। সবাই আবার একটু লিখে নেন যে আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি করতে হবে, এই বিষয়ে একটা মামলা হলো 56 DLR 56 DLR 2004, পেজ নাম্বার হলো 324। এটা হাইকোর্ট ডিভিশনের একটা মামলা, পেজ নাম্বার 324। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে। আর এই যে যে কি বলে, একজন আসামিকে ম্যাক্সিমাম 15 ডেজ তাকে রিমান্ডে দেওয়া যাবে। অর্থাৎ যেদিন তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে, যেদিন রিমান্ড শুনানি হয়েছে, সেই দিন থেকে ম্যাক্সিমাম 15 ডেজ তাকে রিমান্ড দেওয়া যাবে। ঠিক আছে, আহ এই এই বিষয়টা আপনারা পাবেন হলো, এই রুলটা একটু লিখে নেবেন, পিআরবি, পিআরবি পুলিশ রেগুলেশন বেঙ্গল, এটা রুল 243 যে, 243 যে, হ্যাঁ, যে 243 যে, পিআরবি 1943 রুল নাম্বার হলো বা রেগুলেশন নাম্বার হলো 243 যে। এখানেও বলা আছে যে তাকে আমরা ধারাতেও এটা পাবো, তারপরে এখানে বলা আছে সে 15 ডেজ পর্যন্ত রিমান্ডে দেওয়া যাবে। আচ্ছা, আহ, এই পর্যন্ত কি সবাই লিখে নিয়েছেন আমি যেগুলো বলেছি? ওকে, এই বিষয়গুলো কিন্তু নিজেদের বের করে করে পড়তে হবে, হ্যাঁ, এটা অবশ্যই বের করে করে পড়তে হবে, না হলে ভালো আইনজীবী হওয়া যাবে না। আচ্ছা, তো এই বিষয়গুলো একটু পুলিশ রিমান্ডের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো। আর একটা বিষয় একটু মাথায় রাখার দরকার আছে যে আপনারা যখন রিমান্ড শুনানি করবেন তখন আপনাদের কিছু পয়েন্ট একটু আহ বলতে হবে বিচারককে। সেটা হলো যে আমরা কোন কোন বিষয়ে রিমান্ডে দেয়া যাবে না, হ্যাঁ, এটাও তো আপনাদের একটু জানা উচিত। কারণ যখন আসামির পক্ষে রিমান্ড শুনানি করবেন তখন আপনাকে কিন্তু বলতে হবে যে আসলে আমার আসামিকে কেন রিমান্ডে দেয়া যাবে না, আইনের বাধা কোথায়। আহ ও, সার্কেল এএসপি যে ফরওয়ার্ডিংটা হবে সেটা হলো আপনার রেগুলেশন 324 পিআরবি, পিআরবি রেগুলেশন নাম্বার 324 লিখে নিয়েছেন? সার্কেল এএসপির ফরওয়ার্ডিং লাগবে রেগুলেশন নাম্বার 324, এটা হলো পিআরবি রেগুলেশন। হ্যাঁ, পিআরবিটা অবশ্যই পড়তে হবে নিজেদের, একটা পিআরবি অবশ্যই আপনাদের কিনতে হবে এবং এই গুরুত্বপূর্ণ রেগুলেশন গুলা পড়তে হবে। সব আশা করি আপনি লিখে নিয়েছেন 324। আচ্ছা, এখন একটা ভাইটাল পয়েন্ট বলে দেই, সেটা হলো যে কোন কোন কারণে রিমান্ড দেয়া যাবে না, এটা হলো আপনাদের জন্য জানা দরকার। কারণ আপনারা কিন্তু কখনোই আসামি রিমান্ড হওয়ার পক্ষে খুব কম দাঁড়ান, রিমান্ড থেকে বাঁচানোর জন্যই আপনাদের চেষ্টাটা থাকে। তো কোন কোন ক্ষেত্রে রিমান্ড দেওয়া যাবে না এই বিষয়টা একটু আপনারা খেয়াল করবেন। আমি যেটা বলি সেটা হলো যে যদি কোনো পুলিশ কর্মকর্তা বলে যে মামলাটা তদন্ত শেষ করার জন্য আসামিকে রিমান্ডে নেওয়ার দরকার, এই গ্রাউন্ডে কোনোভাবে রিমান্ড দেওয়া যাবে না। তদন্ত শেষ করার জন্য দরকার,
এই কারণে রিমান্ড দেয়া যাবে না। ঠিক আছে, তদন্ত শেষ করার জন্য দরকার, এটা কোনো গ্রাউন্ড না। ওকে। এরপরে এরকম হতে পারে যে আহ, এটা হতে পারে যে আহ, আসামি 164 ধারায় অলরেডি কোনো জবানবন্দি দিয়েছে, সেটা সত্যতা যাচাই করতে চায়। হ্যাঁ, একবার সে জবানবন্দি দিয়েছে 164, তাকে আবারও রিমান্ডে চাচ্ছে। কোন গ্রাউন্ডে? বলতেছে যে আগে সে যেটা বলেছে সেটা মিথ্যা, হ্যাঁ, বা সেটা সত্যতা যাচাই করার জন্য আবার রিমান্ডে নিতে চাই। এই সুযোগ কোনোভাবে দেয়া যাবে না। সেকেন্ড বার সে রিমান্ড এই কারণে পাবে না। দ্বিতীয়বার যে রিমান্ড দেয়া যাবে না এরকম কোনো কথা আইনে নাই, বাট এই গ্রাউন্ডে নিতে পারবে না যে সে আগে যেটা বলেছে সেটা মিথ্যা, তাকে আবার 164 করানো হবে, বা আগের বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য, এটা কোনো গ্রাউন্ড হতে পারে না। এটা একটু মাথায় রাখবেন। আহ এরপরে হতে পারে যে আহ, আহ, আবার এটাও বলতে পারে যে আগে আসামিকে একবার রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু সে কোনো তথ্য দেয় নাই। হ্যাঁ, সে কোনো তথ্য দেয় নাই, এবার সে তথ্য দেবে। তাকে যদি এবার রিমান্ডে নেওয়া হয়, সে তার কাছ থেকে আমরা তথ্য পাবো। এটাও কোনো গ্রাউন্ড হতে পারে না। আগের বার দেয় নাই তাই এখন দেবে, এটা কোনো গ্রাউন্ড হতে পারে না। আচ্ছা। আহ আর হচ্ছে আর একটা বিষয়, আহ যে মামলায় অলরেডি ধরেন 3-4 জন আসামি আছে, অর্থাৎ একের বেশি আসামি আছে, এটা একটু আপনাদের বোঝাতে হবে, একের বেশি আসামি আছে, এটা কোর্টে বেশি সমস্যা করে। আহ, সেটা হলো যে ধরেন আসামি সংখ্যা, সহযোগী আসামি আছে, ধরেন ডাকাতি মামলা, ডাকাতি মামলায় কমপক্ষে আহ সদস্য সংখ্যা থাকতে হবে কমপক্ষে 5 জন। এখন 5 জনের মধ্যে এক একজন আসামি 164 করলো, একজন 164 এ জবানবন্দি দিল। আচ্ছা, দেওয়ার পরে তারা কি কি ডাকাতি করেছে সেই আলামত তার কথা মতো ধরেন উদ্ধার হলো, বা সে এমন বক্তব্য দিল যাতে পুরো ঘটনার একটা পিকচার উঠে আসলো, যে তার সাথে কে কে জড়িত ছিল, পুরো সিনারিওটা, পিকচারটা উঠে আসলো। তাহলে অন্য যে বাকি 4 জন যে আসামি আছে, ওই একজন বাদে যে 4 জন আছে সহযোগী আসামি, যাদের আমরা বলে থাকি অ্যাকমপ্লিস বা কো অ্যাকিউজ, আমরা যে নামেই ডেকে থাকি, সহযোগীকে বলা হয় কো অ্যাকিউজ, অথবা সাক্ষ্য আইনের ভাষায় এদের বলা হয় অ্যাকমপ্লিস, মানে সহযোগী সাক্ষ্য বা সহযোগী আসামি। তো এই সহযোগী আসামি যে বাকি 4 জন আছে, এদের রিমান্ড দেয়া যাবে না। কারণ কি? কারণ অলরেডি একজন আসামি পুরো ঘটনার পিকচার সে সঠিকভাবে বর্ণনা করেছে। কে কে তার সাথে জড়িত ছিল, কোন বাড়িতে ডাকাতি করেছে, কি কি আলামত তারা ডাকাতি করেছিল, সবই তার কথা মতো পাওয়া গেছে, বা কে কে ছিল সবই জানা গেছে। তাহলে এই বাকি 4 জনের মধ্যে থেকে আর কাউকে রিমান্ডে দেয়া যাবে না। ক্লিয়ার সবাই? একজন আসামি যদি, সহযোগী আসামি যদি 164 দিয়ে দেয়, তাহলে বাকি আসামিদের এবং তার বক্তব্য যদি সত্যতা বোঝা যায়, তাহলে বাকি আসামিদের আর রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নাই, বা রিমান্ডে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এটা একটা ভাইটাল পয়েন্ট, এটা শুনানির সময় অবশ্যই আপনাদের বলতে হবে। এটা একটা ভালো গ্রাউন্ড। আচ্ছা, এরপরে আপনারা এই বিষয়গুলোই রিমান্ডের ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য হবে। আর এটা গেল। এরপরে আমাদের মোটামুটি আমরা ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ডে যা যা হয়, জামিনের ক্ষেত্রে আহ, জামিন শুনানির সময় আপনাদের যে বিষয়গুলোর প্রতি, রিমান্ডের সাথে যেহেতু জামিন বিষয়টাও জড়িত, এটা এটা হলো একজন লয়ারের জন্য খুবই দায়িত্বশীল একটা কাজ, যে আসামিকে জামিন করা। এটা আসামির আত্মীয় স্বজন সবসময় চাইবে, বা তাদের ইচ্ছা যে আসামিকে দ্রুত জামিন করা, এই করা। এটা আপনার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আসলে কোনো স্পেসিফিক কোনো কিছু দিয়ে আসলে বোঝানো কঠিন। এটা হলো ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল মাইন্ডের বিষয়। তারপরেও জামিন শুনানির ক্ষেত্রে কিছু আইনগত বিষয় আছে, এটা অস্বীকার করা যাবে না। সেটা হলো যে আপনার সেকশন গুলো বেইলেবল নাকি নন বেইলেবল, সেটা একটু খেয়াল করতে হবে। বেইলেবলের ক্ষেত্রে যেটা জামিন যোগ্য আহ, আহ, অপরাধ, সেটা অবশ্যই সে জামিন পাবে, এটা আসামির একটা অধিকার।
এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ ধারাগুলো আসামির বিরুদ্ধে আনীত ধারাগুলো যদি জামিনযোগ্য হয় তাহলে 100% আপনি জামিন পাবেন এবং এটা আপনার অধিকার। ম্যাজিস্ট্রেট আসামিকে জামিন দিতে বাধ্য। ওকে, কোনোভাবে আসামিকে আটকায় রাখা যাবে না, কোনো ম্যাজিস্ট্রেট এটা পারবে না। কিন্তু সমস্যাটা তৈরি হয় হলো নন বেইলেবল অফেন্স যখন হবে, এই ক্ষেত্রে জামিন শুনানিটা একটু টাফ হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনাকে আদালতকে সন্তুষ্ট করতে হবে। নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে অবশ্যই আদালতকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করার জন্য আপনারা কোন বিষয়গুলো তুলে ধরতে পারেন সেটা মামলা টু মামলা ভ্যারি করবে। যেমন মাদক মামলার ক্ষেত্রে একরকম হবে, হত্যা মামলার ক্ষেত্রে একরকম হবে, ছিনতাইয়ের মামলার ক্ষেত্রে একরকম হবে, ডাকাতির মামলার ক্ষেত্রে একরকম হবে। এটাকে কোনো স্পেসিফিক রুলের মধ্যে আনা যাবে না। তবে কিছু কমন বিষয় থাকে যেটা আপনার নন বেইলেবল অফেন্সের জামিনের ক্ষেত্রে আপনি তুলে ধরতে পারেন ম্যাজিস্ট্রেটের কাছে, এটা আপনার দায়িত্ব তুলে ধরা। সেই বিষয়গুলো নন বেইলেবল এর ক্ষেত্রে সেই বিষয়গুলোকে এটা আমরা একটু জেনে নিই। এই ক্ষেত্রে আপনার মোটামুটি আপনাকে কিছু বিষয় তুলে ধরতে হবে। এক নাম্বার, এটা আপনি তুলে ধরতে পারেন যে এটা আসামির অবশ্যই আপনি তো কিছু ডিফেন্স নেবেন, যেমন প্লি অফ অ্যালিবাইটা নিতে পারেন। এটা আপনি দাবি করতে পারেন প্লি অফ অ্যালিবাই, অর্থাৎ আসামি আসলে অপরাধ সংগঠনের সময় ছিল না, তাকে মিথ্যাভাবে সম্পৃক্ত করা হয়েছে। এরকম কোন রিজনিং যদি থাকে সেটা আপনি অবশ্যই জামিন শুনানির সময় তুলে ধরবেন। অথবা তাকে শত্রুতামূলক ভাবে এখানে জড়িয়ে দেওয়া হয়েছে, এই সমর্থনে যদি কিছু থাকে সেটা আপনি তুলে ধরতে পারেন। দুই নাম্বার হলো যদি সে আসলেই অপরাধ করে থাকে তাহলে তো আর অস্বীকার করার কিছু নাই, প্রমাণ ধরেন ভিডিও ফুটেজ এগুলা কিছু আছে। সেক্ষেত্রে আপনি তুলে ধরতে পারেন যে আসামি পিসিপিআর এ কোনো মামলা নেই, অর্থাৎ তার পাস্ট হিস্ট্রিতে কোনো মামলা নাই। তার মানে পাস্ট তার কোনো হিস্ট্রি এই টাইপের নাই, যে অর্থাৎ এটা জীবনে তার প্রথম অপরাধ, এটা হতে পারে জীবনে তার প্রথম অপরাধ, সে আগে কখনো এই ধরনের অপরাধ করে নাই, এটা হতে পারে। তিন নাম্বার যে পয়েন্টটা হতে পারে যে যতগুলো আহ, একসাথে হতে পারে যে পাঁচজন আসামি, হ্যাঁ পাঁচজন আসামির বিরুদ্ধে কি করা হয়েছে, ধরেন 326 দিয়ে দেওয়া হয়েছে, যে পাঁচজন আসামি 326-এর অপরাধ করেছে। তো একজন লোককে কিন্তু পাঁচজন মানুষে যদি 326-এর আঘাত করে তাহলে কিন্তু সেই মানুষটার বেঁচে থাকার কথা না। ডিবিয়া স্যার যদি পাঁচজনই করে সেক্ষেত্রে কিন্তু সেই লোকটার বেঁচে থাকার কথা না। তো এই পাঁচজনের মধ্যে আপনার আসামি আহ আপনার আসামির আঘাতটা 326-এর আঘাত না, এটা আপনি তুলে ধরতে পারেন। ধরেন আসামি আছে একের বেশি, তাহলে আপনি তুলে ধরতে পারেন যে আমার আসামির আঘাতটি 326-কে আকৃষ্ট করে না। আঘাতটি মানে 326 বলতে আমি ফর এক্সাম্পল যে কোনো নন বেইলেবল ধারা 326-কে আকৃষ্ট আকৃষ্ট করে না। আরেকটা বিষয়, এটা আমার কাছে এতটা যুক্তিসঙ্গত মনে হয় না, তারপরেও বিজ্ঞ আইনজীবীরা এটা তুলে ধরে। সেটা হলো যে আপনার এই বাদীর সাথে আসামির ল্যান্ড ডিসপিউট আছে, জমি নিয়ে বিরোধ আছে, এই কারণে এই মিথ্যা মামলাটা করেছে, এরকম কিছু কথা বলে থাকে। আচ্ছা, এটা আমার কাছে এতটা যুক্তিসঙ্গত না। জমি নিয়ে বিরোধ থাকলেই যে কাউকে গুরুতর আঘাত করতে হবে এটা জাস্টিফাইড হতে পারে না। তারপরেও যেহেতু ফলস এন্ড ফ্যাব্রিকেশনের একটা বিষয় থাকে, যে জমি নিয়ে বিরোধ থাকলে অনেকে কি করে নিজেরাও একজনকে আহত করে শত্রুর নামে মামলা দিয়ে দিতে পারে, ওই গ্রাউন্ডে ঠিক আছে, এটা আপনারা তুলে ধরতে পারেন যে জমি নিয়ে বিরোধ আছে, এটা আহ আসলে ওই শত্রুতা থেকেই তাকে এই মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। জমি নিয়ে বিরোধ আছে বা সিভিল ডিসপিউট আছে, এটা আপনি আহ তুলে ধরতে পারেন বিচারকের কাছে, এটা একটা গ্রাউন্ড হতে পারে যে জমি নিয়ে বিরোধ আছে, আমাদের মধ্যে সিভিল মামলা আছে, আসলে ওই মামলায় আমাদের শায়েস্তা করার জন্য বা আমাদের বিপদে গ্রস্ত করার জন্য আমাদের এই মামলায় ফাঁসানো হয়েছে। এটা আপনারা জামিন শুনানির সময় তুলে ধরতে পারেন। আর একটা হলো যে এটা একটা গুড গ্রাউন্ড, এটা হলো মানবিক কারণ, সর্বশেষ যেটা, যখন আইনের কোনো দিক দিয়ে তাকে বাঁচানো যাচ্ছে না, জামিন করানো যাচ্ছে না, তখন হলো
যে মানবিক কিছু বিষয় থাকে, এটা হতে পারে মহিলা আসামি, হতে পারে মানবিক কিছু বিষয় থাকে, যেটা হলো যেমন মহিলা আসামি, তার ছোট বাচ্চা আছে, দুগ্ধপোষ্য বাচ্চা আছে, তাকে বাঁচানো যাচ্ছে না, সুতরাং মায়ের জামিনের দরকার, ওই মহিলার জামিনের দরকার। এটা একটা গুড গ্রাউন্ড, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আসামি ধরেন আপনার সামাজিক ভাবে খুবই সম্মানিত ব্যক্তি, তার সাথে অনেক মানুষের সোশ্যাল কন্টাক্ট আছে। এখন সে যদি জেলে বন্দি থাকে তাহলে তার প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে, বা তার রেপুটেশনের জন্য এটা, তার প্রতিষ্ঠানের রেপুটেশনের জন্য এটা মারাত্মক ক্ষতির কারণ। আহ এটা আপনার একটা গুড গ্রাউন্ড হতে পারে। সাধারণত ধরেন আমি উদাহরণ দিলাম, ধরেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মালিক ধরেন জেলে আছে, ধরেন ডক্টর এনাম। তো উনি কিন্তু একজন ধরেন সম্মানী ব্যক্তি, তার হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়। এখন কেউ যদি জানে যে সে একটা প্রতারণার মামলায় জেলে আছে, বা সে একটা যে কোনো একটা মামলায় জেলে আছে, তাহলে কিন্তু এটা তার প্রতিষ্ঠানের, তারা যে সেবা দিয়ে আসছিল, এটা কিন্তু একটা তার রেপুটেশনের একটা বিষয়। সেক্ষেত্রে সে জামিন পাওয়ার হকদার, যেহেতু সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। সে জামিন পেলে তো আর দেশ থেকে পালিয়ে যাবে না, তার প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে চলে যাবে না, তার প্রতিষ্ঠান আছে। সুতরাং তার সম্মানিত ব্যক্তি হিসাবে সে কিছুদিন জেল খাটার পরে এই সুবিধা সে পেতে পারে। আর অন্যান্য আসামিদের ক্ষেত্রে যেটা বিজ্ঞ আইনজীবীরা তুলে ধরে, সেটা হলো যে আর্নিং মেম্বার, অন অ্যান্ড অনলি আর্নিং মেম্বার, অর্থাৎ ওই পরিবারে সে একাই উপার্জনক্ষম ব্যক্তি, যদি কোনো পুরুষ হয়, অর্থাৎ তার সংসারটা তার উপর নির্ভরশীল। এখন সে যদি জেলে বন্দি থাকে তাহলে তার স্ত্রী, পুত্র, সন্তান, এদের কন্যা, এদের জন্য সার্ভাইভ করাটা কঠিন হতে পারে, যেহেতু তার ইনকামের উপর ফ্যামিলিটা চলে। সে না থাকলে তো সে বাসা ভাড়াও দিতে পারবে না, বাচ্চার খাবার দিতে পারবে না, ওয়াইফের ভরণ পোষণ দিতে পারবে না। এইসব হলো মানবিক গ্রাউন্ড। হ্যাঁ, এটা লিগাল কোনো গ্রাউন্ড না, এটা হলো মানবিক গ্রাউন্ড। যেহেতু জাজেস আর অলসো হিউম্যান বিং, সুতরাং এটা তুলে ধরা যেতে পারে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই তুলে ধরতে হবে জামিন শুনানির সময়। এইগুলো বিবেচনা করেই বিচারক সাধারণত জামিন দিয়ে থাকেন। এগুলা একটু মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হলো যে আপনাকে মূল যে জামিন শুনানিটা করতে হবে, এই জায়গাটা হলো আপনাকে ফোকাস করতে হবে, আপনার কাছে লিগাল পয়েন্ট কি। এগুলো মানবিক পয়েন্ট দিয়ে কাজ হয় না সব সময়, আপনাকে লিগাল পয়েন্টও স্ট্রং থাকতে হবে। সেটা হলো কি, এই বিষয়টা একটু মাথায় রাখতে পারেন। আপনারা একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা প্রিন্সিপাল জানেন, যে কোনো একটা অপরাধ কি করতে হবে, বিয়ন্ড রিজনেবল ডাউটে প্রমাণ করতে হবে। বিয়ন্ড রিজনেবল ডাউট, রিজনেবল ডাউটে অর্থাৎ সন্দেহাতীত ভাবে কোনো অপরাধ প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার দায়িত্ব হলো রাষ্ট্রপক্ষের, বা সিআর মামলা হলে বাদীর উপর বা ফরিয়াদির উপর, রাষ্ট্রপক্ষের উপর এই দায়িত্ব একটা মামলা বিয়ন্ড রিজনেবল ডাউটে প্রমাণ করা। ঠিক এই প্রিন্সিপালের সাথে আরেকটা প্রিন্সিপাল খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো বেনিফিট অফ ডাউট। এইটাই হলো আপনার লিগাল অস্ত্র, বেনিফিট অফ ডাউট। সারা জীবন মনে রাখবেন, আপনার জামিন শুনানির সময় বা ফৌজদারি মামলায় জিততে হলে আপনাকে বেনিফিট অফ ডাউটটা নিতে হবে, যে কোনো ভাবেই। অর্থাৎ বিচারকের মনে, জুডিশিয়াল মাইন্ডে আপনাকে একটা সন্দেহ তৈরি করে দিতে হবে। এই সন্দেহটা যদি আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে অবশ্যই সন্দেহের সুবিধা কখনো রাষ্ট্রপক্ষ পাবে না, এটা সবসময় আসামি পক্ষ পাবে। এটাই আইনের বিধান। তো বেনিফিট অফ ডাউটটা কিভাবে তৈরি করবেন? বেনিফিট অফ ডাউট তৈরি করতে হলে ফৌজদারি মামলায় অবশ্যই নালিশি দরখাস্ত এবং জিআর মামলা হলে এজাহারের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। বেনিফিট অফ ডাউট তৈরি করা কিন্তু এত সহজ না, এটার জন্য প্রচুর স্টাডি করতে হয়, লাইন বা লাইন স্টাডি করতে হবে, প্রত্যেকটা লাইন স্টাডি করতে হবে। কিভাবে? যদি আমরা সিআর মামলা দেখি, সিআর মামলায় আমাদের হাতে থাকবে একটা নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট পিটিশন, যেটা বাদী দায়ের করেছে। যে দরখাস্তের কারণে আসামি এখন জেলে বন্দি আছে, সেটা হলো নালিশি দরখাস্ত। আর জিআর মামলার ক্ষেত্রে আমরা পাবো হলো আপনার এজাহার। এজাহার, এই দুইটা বিষয়কে আপনার বিবেচনা করতে হবে। সিআর মামলা হলে এটা, জিআর মামলা হলে এটা।
এই দুইটার মধ্যে আপনাকে বেনিফিট অফ ডাউটটা নিতে হবে। বেনিফিট অফ ডাউটটা কিভাবে নিতে হবে দেখেন। ধরেন জিআর মামলার ক্ষেত্রে প্রথমে বলি। জিআর মামলার ক্ষেত্রে অনেক সময় এরকম অভিযোগ থাকে যে, আমি মানে ফর এক্সাম্পল, হাজার হাজার তো দেওয়া যাবে না, উদাহরণ একটা দুইটা দিয়ে বুঝাইতে হবে যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে। তো এই জায়গায় অনেক সময় দেখবেন যে আসামি থাকে ধরেন 10 জন, হ্যাঁ 10 জনের নামই লেখা আছে, 10 জনের নামই লেখা আছে। বলা হলো যে আসামিগণ, এইভাবে কথাটা লেখা এই জায়গায়, আসামিগণ, হ্যাঁ বাদীর কাছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আচ্ছা, আসামিগণ বাদীর কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে, এই কারণে তাদের বিরুদ্ধে ধরেন আসামিদের বিরুদ্ধে 385, মানে নন বেইলেবল অফেন্স 386 চাঁদা দাবি করছে এবং কিছু টাকা নিচ্ছে, ধরেন এরকম একটা অভিযোগ করা হলো। তাহলে 385 386 অবশ্যই নন বেইলেবল অফেন্স। এইবার আপনাকে সন্দেহের সুবিধাটা কিভাবে নিতে হবে খেয়াল করেন। আসামিগণ বলেছে, আচ্ছা আপনারাই বলেন, যখন একটা চাঁদা চাওয়ার ঘটনা ঘটে, হ্যাঁ তখন কি 10 জনই একবারে চায়, একসাথেই বলে এই চাঁদা দেন, 10 জনই একসাথে বলে? বলেন, যখন একটা চাঁদা চাওয়া হবে তখন কিন্তু কখনোই 10 জন একবারে চাইবে না, তাদের মধ্যে একজন সর্দার আছে যিনি ওই চাঁদাবাজদের হেড, সে সাধারণত চাঁদাটা চাইবে, এবং তার সাথে যে বাকি 9 জন আছে তারা হয়তো বা অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকতে পারে, হ্যাঁ, বা তারা পাহারা দিতে পারে, কিন্তু চাঁদা কখনো 10 জনে চাইবে না, চাইলে স্পেসিফিক একজন, ধরেন রহিম, ওই চাঁদাবাজদের হেড হলো রহিম, তাহলে রহিম গিয়ে বলবে এই চাঁদা দে 10 লাখ টাকা, নাহলে তো দোকান বন্ধ করে দেবে। হ্যাঁ, তো 10 জনই কিন্তু চাবে না, চাইবে রহিম। এখন জামিন শুনানির সময় একটা জিনিস মাথায় রাখবেন, জামিন শুনানির সময় কোনোভাবেই 34 মাথায় রাখা যাবে না, খেয়াল রাখতে হবে, প্রয়োজনে নোট রাখেন। আমাদের পেনাল কোডের যে কনস্ট্রাকটিভ লাইবিলিটি, অর্থাৎ একজনের দায় বা ভিকারিয়াস লাইবিলিটিস আমরা যে নামেই ডাকি, একজনের দায় আর এক জয়েন্ট লাইবিলিটি যেটাকে বলা হয়, এই 34 ধারা অনুযায়ী জামিন শুনানি করা যাবে না, মাথায় থাকে জন্য। জামিন শুনানির সময় বিজ্ঞ বিচারক এবং আইনজীবীগণ 34 ধারাটা ভুলে যেতে হবে। 34 ধারা থাকলেও সেটা বিবেচনায় নেওয়া যাবে না। শুধুমাত্র জামিন শুনানির সময় এটা কোনোভাবে বিবেচনায় নেওয়া যাবে না। কেন যাবে না আমি বলি। 34 ধারা হলো জয়েন্ট লাইবিলিটিস এর কথা বলেছে। জামিন শুনানির সময় জয়েন্ট লাইবিলিটিস বিজ্ঞ বিচারক বিবেচনা করবে না, সেখানে পার পার্সন লাইবিলিটিস কি, প্রত্যেক ব্যক্তির লাইবিলিটিস কি সেটা বিবেচনা করা হবে। সবার লাইবিলিটিস বিবেচনায় করা যাবে না জামিন শুনানির সময়, এটাই আমরা ফলো করে থাকি। কিভাবে ধরেন, এই যে আপনি যদি বলেন যে ভাইয়া, তো চাঁদা যখন চেয়েছিল তখন ধরেন রহিম চেয়েছিল, ঠিক আছে বুঝলাম যে রহিম চেয়েছিল, তাহলে রহিমের সাথে তো আরো 9 জন ছিল, তো এই 9 জনও তো অপরাধের সহযোগী, এই 9 জন সহযোগিতা করেছে বিধায় তো রহিম চাঁদাটা চেয়েছে, তারা তো অস্ত্র হাতে দাঁড়াইছিল, তারা তো চাঁদা চাওয়ার পথটাকে তারা তৈরি করে দিয়েছে, এইটা জামিন শুনানিতে কার্যকর হবে না। এখানে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ শুধু সে লাইবেল হবে, অর্থাৎ সে আটকা থাকবে, বাকিরা জামিন পাবে, এটাই আইনের বিধান। তাহলে এই কনস্ট্রাকটিভ লাইবিলিটি বা জয়েন্ট লাইবিলিটিস এটা হলো মামলায় শাস্তি দেওয়ার সময়, কিন্তু জামিন শুনানির সময় প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে এজাহারে, প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে। ওকে, তাহলে আপনি এটা মাথায় রাখবেন যে যিনি চাঁদা চেয়েছেন, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারটা নন বেইলেবল হবে, কিন্তু বাকি 9 জনেরটা কিন্তু তাকে এই ধারায় আনা যাবে না, আহ, বা সহযোগী আসামি হিসেবে বিবেচনা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা একটা গুড পয়েন্ট, যে এখানে স্পেসিফিক না যে কে চাঁদা চেয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। এইভাবে আবার ধরেন খুনের মামলা, খুনের মামলার কথাই বলি, ধরেন 302 এর সাথে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি আসামি বেশি হলে 34 ধারাটা থাকে, খেয়াল করে 302 এর সাথে 34 ধারা থাকে। তো এই ক্ষেত্রে ধরেন রহিমের দেয়া আঘাতে রহিম আসামি ভিকটিমকে মাথায়
ছুরি দিয়ে আঘাত করে ভিকটিম মারা যায়। এবং রহিমের সাথে আরো 4 জন আসামি ছিল বা 5 জন ছিল, ধরেন সুমন বা আরিফ, এরা এই টাইপের আসামিরা ছিল। এখন এরা কি করলো, ওই সুমন যখন তাকে গলায় আঘাত করে বা মাথায় আঘাত করে, তখন হাত পা ধরেছিল কে? হাত পা ধরে রেখেছিল কে? সুমন। সুমন ধরেন পা ধরে রেখেছিল, আরিফ হাত ধরে রেখেছিল। কিন্তু প্রকৃত যে আঘাতে মারা গেছে ওই ব্যক্তিটা, সেটা কোপটা দিয়েছে, আঘাতটা করেছে রহিম। তাহলে জামিন শুনানির সময় শুধুমাত্র রহিমই হলো 302 ধারা বিবেচনা করতে হবে, অর্থাৎ তার আঘাতে মৃত্যু হয়েছে। যদিও সুমন এবং আরিফ হাত পা ধরে সহায়তা করেছে বা তারাও দুই একটা ছোটখাটো আঘাত করেছে, এই ক্ষেত্রে ওদের বিরুদ্ধে 302 হিসাবে গণ্য করা যাবে না। ক্লিয়ার বিষয়টা? তারা যদি লাস্টে গিয়ে বিচার হয় সেক্ষেত্রে তাদের মৃত্যুদণ্ড হতে পারে, সেটা আলাদা ইস্যু। কিন্তু জামিন শুনানির সময় সাধারণত যার আঘাতটা গুরুতর, যার আঘাতের কারণে মৃত্যু হয়েছে, তাকেই প্রিন্সিপাল অ্যাকিউজ ধরা হবে। আর বাকিদের ক্ষেত্রেও 302 ধারা আছে, এটা সাধারণত জামিন দিয়ে দেয়। হয়তো বা ম্যাজিস্ট্রেট কোর্ট দেয় না, কিন্তু দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ তাদের জামিনটা দিয়ে দেয় সহযোগী আসামি হিসাবে। আহ এই অর্থাৎ আমি এটা বোঝানোর জন্যই বলতেছি যে যিনি প্রিন্সিপাল অ্যাকিউজড, সবাইকে প্রিন্সিপাল অ্যাকিউজড বিবেচনা করা যাবে না জামিন শুনানির সময়। সবাইকে প্রিন্সিপাল অ্যাকিউজড বিবেচনা করা যাবে না। প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি সেটা বিবেচনা করতে হবে। ক্লিয়ার বিষয়টা জেআর মামলার ক্ষেত্রে? আরেকটা আরেকটা বিষয় একটু মাথায় রাখতে পারেন, সেটা হলো যে জামিন শুনানির সময় জিআর মামলায় আরেকটা বিষয় হতে পারে, যেটা আমি বললাম যে বেনিফিট অফ ডাউট, এটা আপনাকে নিতে হবে। সেটা কিভাবে? ধরেন জিআর মামলায় বলা থাকলো যে রহিম কি দিয়ে আঘাত করেছে। রহিম আঘাত করেছে, এজাহারে বলা হলো যে রহিম আঘাত করেছে দা দিয়ে। তাহলে দা কি? দা হলো একটা আপনার শার্প কাটিং ওয়েপন, অর্থাৎ ধারালো অস্ত্র, দাটা। ওকে। এখন যখন মেডিকেল সনদ জমা দেওয়া হলো বা হাসপাতালে রিপোর্ট জমা দেওয়া হলো, আহ, আহ, আর আমি আপনার প্রশ্নটা বুঝি না। এই কোনো ডিসকাশন আছে মানে? একটু আবার বলেন কাইন্ডলি, কি জানতে চান? 34? 34 দরকার হয় আমি একদিন বলে দিব। এটা তো আপনারা অনেকের মুখস্থ হয়ে গেছে। আগে এটা একটু বুঝে নেন, একটা একটা বিষয় করে আমরা বুঝি। দেখেন, এই রহিম দা দিয়ে আঘাত করছে এটা এজাহারে বলা হলো, কিন্তু মেডিকেল স্লিপে আসলো যে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে, এটা ঠিক, বাট ওয়েপনটা হলো ব্লান্ট ওয়েপন হলো, ঠিক আছে? অর্থাৎ আপনার ভোঁতা অস্ত্র। তাহলে যে ভিকটিম সে বলল তাকে দা দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু মেডিকেল রিপোর্টে আসলো না এটা হলো ভোঁতা অস্ত্রের আঘাত, অর্থাৎ বাঁশ বা লাঠি এই টাইপের আঘাত, কোনো ধারালো কোনো আঘাত না, স্যাসা জখম। হ্যাঁ, শার্প কাটিং না, একেবারে কেটে যায় নাই, স্যাসা জখম হয়েছে, ফেটে গেছে। তাহলে বাদী বলতেছে নিজে যে তাকে দা দিয়ে আঘাত হয়েছে, কিন্তু মেডিকেলে আসলো যে তাকে ব্লান্ট ওয়েপনের আঘাতটা তার শরীরে পাওয়া গেছে। তাহলে এই বেনিফিট কে পাবে? জামিনের সময় এই বেনিফিট কে পাবে? অবশ্যই আসামি পাবে। আচ্ছা, আরেকটা হলো যে আহ, যেটা আদালতে বেশি ঘটে থাকে,
আর এটা আপনাদের বেশি জানা জরুরি, সেটা হলো যেহেতু আপনাদের প্রতিদিন জামিন শুনানি করতে হয় তখন এই বিষয়টাও আসতে পারে যে অনেক সময় আমরা দেখি যে আসামির বিরুদ্ধে আসলে আহ এরকম একটা অভিযোগ থাকে 325 এবং 307, 307 এই কারণে আসামি জেলে বন্দি থাকে, আটক থাকে। তাহলে 325 হলো বেইলেবল অফেন্স, কিন্তু অর্থাৎ ইউরিয়াসার কিন্তু এটা বেইলেবল। হ্যাঁ, মারাত্মক যখন, কিন্তু এটা আইনে বেইলেবল অফেন্স। ওকে, কিন্তু 307 এটা হলো নন বেইলেবল অফেন্স, অর্থাৎ আহ, জামিন অযোগ্য ধারা। তাহলে হতে পারে যে 300, আপনার সাবমিশন থাকে যে আসামির বিরুদ্ধে 325 ধারার অভিযোগ আনা হয়েছে, এটা মেনে নিলাম, এটা হলো বেইলেবল, তাহলে আমার আসামি জামিন পাবে। এখন তো আপনাকে বলতে হবে যে 307 হত্যা চেষ্টা, হ্যাঁ, বাঁশের লাঠি দিয়েও তো হত্যা চেষ্টা হতে পারে, তাহলে হত্যা চেষ্টা এইটাতে তো আপনার আসামি আটকে গেল। একটা ধারায় জামিন পেল, বুঝলাম যে এখানে সে জামিন পাওয়ার হকদার, কিন্তু এই ধারাতে এটা তো নন বেইলেবল, 307 হত্যা চেষ্টা। এই ক্ষেত্রে আপনাদের সাবমিশনটা হওয়া উচিত এবং 307 ধারার উপর পড়ালেখাও করতে হবে। 307 ধারা হলো পেনাল কোডের এমন একটা সেকশন যেটাকে আসলে কেউ কোনোদিন বুঝাতে পারবে না। এটা হলো ফ্যাক্ট এন্ড সার্কামস্ট্যান্স অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এটা কখনোই কাউকে বোঝানো যাবে না। কেন বোঝানো যাবে না? দেখেন, 307 ধারাটা এমন একটা ধারা, আহ এটা হলো অজামিনযোগ্য, অর্থাৎ নন বেইলেবল অফেন্স। ওকে, এটা কিভাবে হয়? ধরেন আমি আপনাকে গুলি করলাম, গুলিটা আপনার পেটে লাগলো, কিন্তু আপনি পেটে লাগলো কিন্তু আপনি মারা যান নাই, তাহলে কত ধারা হবে? 307 ধারা হবে কিনা? আমি আপনাকে পেটে গুলি করলাম, গুলিটা পেটের মধ্যে ঢুকে গেল কিন্তু আপনি মারা যান নাই, আপনি বেঁচে গেছেন, অপারেশন করে গুলি বের করা হলো, আপনি বেঁচে গেছেন, কত ধারা হবে? 307 হবে কিনা? হত্যা চেষ্টা হবে কিনা? হত্যা চেষ্টা অবশ্যই হবে, অবশ্যই হবে। আবার দেখেন, আমি গুলি করলাম কিন্তু আপনার গুলি কোথাও লাগলো না, হ্যাঁ, পেটের পাশ দিয়ে গেল। এই যে ধরেন পেট একটা মানুষের দেহ, এই যে, তো আমি গুলি করলাম, গুলিটা পেটে লাগলো না, এই পেটের পাশ দিয়ে চলে গেল, অর্থাৎ আমার যে টার্গেটটা মিস হয়েছে, টার্গেটটা মিস হয়েছে। এখন কি 307 হবে? আমি গুলি ছুড়েছিলাম কিন্তু গুলিটা আপনার বডিতে লাগে নাই, ঘটনাক্রমে আপনি বেঁচে গেছেন, একদম পেটের পাশ দিয়ে গেছে গুলিটা, কিন্তু আমার ইচ্ছা ছিল আপনাকে আমি গুলি করে মেরে ফেলবো, আমার ইচ্ছা ছিল আপনাকে মেরে ফেলবো কিন্তু গুলিটা লাগাইতে পারি না। এখন কি 307 হবে? হবে। এইবার কি বুঝছেন 307 ধারাটা কেমন একটা ধারা? অর্থাৎ আপনি গুলি করলেন, পেটের মধ্যে ঢুকে গেল, তাও 307। আপনি গুলি করলেন কিন্তু গুলি লাগলো না, তাও 307। মাথায় কিছু ঢুকতেছে? গুলি ঢুকে গেল, আপনি মারাত্মক পরিমাণে জখম হলেন, তাও 307। গুলি টোটালি লাগলো না, তাও আসামির বিরুদ্ধে 307। তাহলে এখন কি বুঝেছেন যে কেন এই ধারাটাকে বোঝানো যায় না? এটা হলো ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স, অর্থাৎ ওই ঘটনাটা কি প্রেক্ষিতে ঘটেছে, কি পরিস্থিতির উদ্ভব হয়েছে, এটা বুঝে বিচারককে সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু খুবই টাফ। এখন আহ এই ক্ষেত্রে যেটা হয়, 307-এর ক্ষেত্রে বিচারকরা যেটা চিন্তা করে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, বা বিচারকের জুডিশিয়াল মাইন্ডে কি থাকে, বা বিচারকের কি কি বিষয়, আইনগত কি কি বিষয় বিবেচনা করতে হয়। এটা বিজ্ঞ আইনজীবীকেও আপনার বিবেচনায় নিতে হবে, খালি বিচারকের জন্য না। এটা বিজ্ঞ আইনজীবীকেও বিবেচনায় রাখতে হবে, কারণ আইনজীবী তো আর আইনের বাইরে কথা বলতে পারবে না।
307-এর ক্ষেত্রে আমরা যেটা বা আইনজীবী যেটা বিবেচনায় নেবেন সেটা হলো যে নেচার অফ দা হার্ট, অর্থাৎ আঘাতের ধরনটা কেমন সেটা বিবেচনায় নিতে হবে। 2 নাম্বার হলো নাম্বার নাম্বার অফ হার্ট, কতগুলো আঘাত করা হয়েছে সেই সংখ্যাটা বিবেচনায় নিতে হবে। 3 নাম্বার পার্ট অফ দা বডি, শরীরের কোন অংশে আঘাত করা হয়েছে সেটা বিবেচনায় নিতে হবে। 4 নাম্বার নেচার অফ দা ওয়েপন, নেচার অফ দা ওয়েপন, কি অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেই বিষয়টা বিবেচনায় নিতে হবে। 5 নাম্বার ইনটেনশন অফ দা অ্যাকিউজড, এটা হলো সর্বশেষ। এই 5টা বিষয় বিবেচনা নিয়ে বিচারকের সিদ্ধান্ত নিতে হবে বা আইনজীবীকে বুঝতে হবে যে আসামির বিরুদ্ধে 307-এর অভিযোগটা সাস্টেইন করে কি করে না, অভিযোগটা আকৃষ্ট করে কি করে না। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে টোটালি গুলি লাগে নাই, বাট আমার উদ্দেশ্য ছিল 100% উদ্দেশ্য ছিল যে আমি আপনাকে গুলি করে মেরে ফেলবো, গুলিটা কিন্তু কোথাও লাগে নাই, তাহলে কি 5 নাম্বারটার মধ্যে পড়ে? ইন্টেনশন অফ দ্য অ্যাকিউজড, গুলি লাগে নাই কিন্তু আমার ইচ্ছা ছিল আপনাকে আজকে মেরেই ফেলবো, 5 নাম্বারের মধ্যে পড়ে? পড়ে। তাহলে এটা কোনো আঘাত না থাকলেও এই আসামিকে আটকায় রাখা যাবে, এই আসামিকে আটকায় রাখা যাবে। এখন আপনার মনে হতে পারে যে স্যার এটা আসলে মানুষের মনের খবর তো আর বোঝা যায় না, তো আমার আসামি তো আর বলে নাই যে বিজ্ঞ বিচারককে তো এসে বলে নাই যে আমি আজকে ওকে মেরে ফেলবই, এই কথা তো আপনার কাছে বলে নাই, আপনি বুঝলেন কিভাবে? আসামির মনের কথা আপনি বুঝলেন কিভাবে যে সে 100% হত্যা করতেই চেয়েছিল? এটাও হতে হবে ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স এর উপর ভিত্তি করে। যেমন আসামি এর আগেও 3-4 বার তাকে কি করেছে, হত্যার জন্য চেষ্টা করেছে, কখনো গুলি করেছে, কখনো পিছন থেকে ধাওয়া করেছে। হ্যাঁ, এরকম কিছু এভিডেন্স বিচারকের কাছে নিশ্চয়ই বাদীপক্ষ দেবে যে দীর্ঘদিন ধরেই তাকে হুমকি দিচ্ছে বা তাকে বলছে, অনেক লোকের কাছে বলছে যে ওকে পেলেই মেরে ফেলবে। অর্থাৎ এই বিষয়টা যেহেতু একটা বায়বীয় বিষয়, এটা বিশ্বাস করা খুবই কঠিন, আবার অবিশ্বাসও করা যায় না। এই জন্য ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স বিবেচনা করে বিজ্ঞ বিচারককে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে সে আগেও এই ধরনের অ্যাটেম্পট নিয়েছে কিনা, তাহলে এটা অবশ্যই 307-তে আকৃষ্ট করবে। এরপরে আমরা দেখি যে নেচার অফ দা হার্ট, আঘাতের ধরনটা কি, ধরনটা কিভাবে ধরেন আমি একটা কলম দিয়ে কোনো আসামির হাতের তালুতে ঢুকাই দিচ্ছি, একটা কলম, হ্যাঁ, একদম কলম যেটা চোকা আছে, এটা দিয়ে আমি একদম আসামির হাতে এইভাবে ঢুকাই দিচ্ছি, এটা কি 307 হবে এই আঘাতটা? না, অ্যাডভোকেট অপরাজিতা হবে না। কেন? এই যে দেখেন, হত্যা চেষ্টা হবে না, কেন হবে না একটু খেয়াল করেন। ওই যে বললাম যে নেচার অফ দা হার্ট, আঘাতের ধরনটা কি। হ্যাঁ, আঘাতের ধরন হয়তোবা কলম এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হয়ে গেছে, হতে পারে 326, তার একটা রক, একদম একটা শিরা কেটে গেছে, হ্যাঁ, মানে মাংস একদম বের হয়ে ও পাশ দিয়ে কলম বের হয়ে গেছে। হ্যাঁ, হলো 326, কিন্তু গুরুতর জখম। কিন্তু দেখেন তো পার্ট অফ দা বডি, এই যে 3 নাম্বার পার্ট অফ দা বডি, দেখেন তো যে একজন মানুষের হাতে যদি আমি কলম ঢুকাই দেই, এই মানুষ কি কখনো মারা যাবে? 100টা কেসের মধ্যে কি 99 জন মারা যাবে?
বলেন, আমি যে শরীরের যে অংশে আঘাতটা করেছি কলম দিয়ে, এই অংশে আঘাত করে কি কাউকে মারা যায়? মারা যাবে না। তার মানে আমি যখন হার্টটা করলাম, হতে পারে হার্টটা ডিভিয়াস, কিন্তু আমি শরীরের এমন জায়গায় আঘাত করেছি সেটা কখনোই হত্যার জন্য হতে পারে না। একজন স্বাভাবিক মানুষ কখনোই কাউকে হাতের তালুতে আঘাত করে সে জানে যে হাতের তালুতে আমি যতই আঘাত করি ওই লোক মারা যাবে না, তার মানে এখানে হত্যা চেষ্টা ছিল না। এই জন্য আঘাতটাও দেখতে হবে, শরীরের কোন অংশে আঘাতটা করা হয়েছে সেটাও দেখতে হবে। যেমন আমি যদি কলম দিয়ে কারোর পেটে ঢুকাই দিই, পেটে ঢুকাই দিছি কলমটা, হ্যাঁ অস্ত্রটা হয়তো বা নর্মাল, কলম একটা সামান্য অস্ত্র, কিন্তু ঢুকাই দিছি পেটে, তাহলে এখন কি এটা হত্যা চেষ্টার জন্য হবে, এনাফ হবে? পেট অর্থাৎ পার্ট অফ দা বডি, এটা কি ভাইটাল পয়েন্ট হবে হত্যা করার জন্য? এটা অবশ্যই ভাইটাল পার্ট হবে, কারণ কারোর পেটে যদি ছুরি কলম ঢুকিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবেই তার মৃত্যু হওয়ার কথা, এটা ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে সে মারা যাবে। তাহলে পার্ট অফ দা বডিটাও বিবেচনায় নিতে হবে। এরপরে হলো নেচার অফ দা ওয়েপন। এই যে কলম, কলম কলম নর্মাল একটা অস্ত্র, যদি আমি অস্ত্র হিসাবে ব্যবহার করি, ওয়েপন হিসাবে ব্যবহার করি, খুবই সামান্য একটা টাইপের অস্ত্র। তো এটা এটা দিয়ে আঘাত করলে দেখতে হবে শরীরের কোন অংশে আঘাত করা হয়েছে, কয়টা আঘাত করা হয়েছে। যেমন ধরেন ছুরি দিয়ে আমি যদি কারোর পেটে আঘাত করি তাহলে এটা কিন্তু অবশ্যই ৩০৭-তে আকৃষ্ট করবে, কারণ এটা হত্যা চেষ্টা। আবার আমি কতগুলো আঘাত করেছি এটাও একটা বিষয়। যেমন আমি কাউকে বাঁশের লাঠি দিয়ে ধরেন মাথায় একটা আঘাত করেছি, মাথায় একটা আঘাত করেছি বাঁশের লাঠি দিয়ে। এইবার বলেন তো এটা ৩০৭-কে আকৃষ্ট করে কিনা, দেখি কার মেধা কতটুকু। বাঁশের লাঠি দিয়ে আমি একটা আঘাত করেছি মাথার মাঝখানে, এটা ৩০৭-কে আকৃষ্ট করে কি করে না? তাজ ভাই বলেছে ইয়েস করে, করে আচ্ছা, করে। আচ্ছা, এখন দেখেন আপনার আইনজীবী হিসাবে আপনার চিন্তাও কিন্তু আবার অন্য লেভেলে নিয়ে যেতে হবে। ধরেন মারামারির সময় আমি রাগের বশে আমি কি করছি, আমার আপন ভাইকে আমি বাঁশের লাঠি আমার হাতের কাছে ছিল, লাঠি দিয়ে তার মাথায় বাড়ি দিছি। এখন আপনারা বুঝে গেলেন যে এটা আমার হত্যা করার উদ্দেশ্য ছিল। আচ্ছা, যদি হত্যা করার উদ্দেশ্যই থাকতো তাহলে তো আমি একটা দা দিয়ে আঘাত করতে পারতাম, অথবা কোনো ধারালো অস্ত্র দিয়ে আমি আঘাত করতে পারতাম আমার ভাইয়ের মাথায়, যেহেতু আমার উদ্দেশ্যই তাকে মেরে ফেলা, তাহলে আমি রিস্ক নেবো কেন? আমি চাপাতি দিয়ে একটা কোপ দিতাম, আমার তো উদ্দেশ্য, আমি তো সকাল থেকেই ঘুরতেছি যে আমার ভাইকে আজকে পেলে সাইজ করে ফেলবো, তাহলে আমার উদ্দেশ্যই হলো তাকে মেরে ফেলা, তাহলে আমি বাঁশের লাঠি নিয়ে কেন ঘুরবো? বাঁশের লাঠি আমার কেন দরকার? বাঁশের লাঠিতে কতগুলো কেস আছে যে বাঁশের লাঠির আঘাতে মারা যায়, বলতে পারবেন? বাঁশের লাঠি বা কাঠের লাঠির একটা আঘাতে মারা যায় এরকম সম্ভাবনা কতটুকু? আপনি ১০০ জন মানুষকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করবে, কতগুলো লোক মারা যাবে ১০০ জনের মধ্যে? আমার মনে হয় না যে ১০ জনও মারা যাবে, এটা আমার মনে হয় না। ৯০ জনই বেঁচে যাবে ট্রিটমেন্ট নিয়ে, সঠিক কিনা বলেন? আপনি ১০০ জনকে আঘাত করবেন বাঁশের লাঠি দিয়ে মাথায়, সর্বোচ্চ যদি মারা যায় যাদের হার্ট টাট দুর্বল এরকম ১০ জন মারা যাবে, আর ৯০ জন মারা যাবে না। এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশ্বাস না হলে আপনারা ঢাকা মেডিকেলে খোঁজ নিতে পারেন ডাক্তারের কাছে। তার মানে ম্যাক্সিমাম কেসে এটা মারা যাবে না, হয়তো গুরুতর আঘাত হবে, তার মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করলে সে বেঁচে যাবে, কখনোই মারা যাবে না। ২-১ জন যেতে পারে এক্সেপশনাল কেস, মারা গেলে তো গেলই, ৩০২ হয়ে যায়। এখন দেখেন, কিন্তু আমি যদি একটা আঘাতের জায়গায় আবার একটা আঘাত করি, প্রথমে একটা অনেক জোরে পিটানি দিয়েছি, পরে আবার সেম জায়গায় আবার আঘাত করেছি, এই আঘাত থেকে কি বোঝা যাবে যে আমার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলানোর, এই জন্য আমি বারংবার আঘাত করেছি?
এইটা কিন্তু আমার ইন্টেনশন প্রকাশ পেয়ে যাবে। এইটা কিন্তু আমার ইন্টেনশন প্রকাশ পেয়ে যাবে যে আসামির উদ্দেশ্য ছিল যে বাদীকে মেরে ফেলার। এই উদ্দেশ্য ছিল বিধায় সে বারবার আঘাত করেছে, একের বেশি আঘাত করেছে একই জায়গায়, কারণ তার উদ্দেশ্যই হলো তার মৃত্যু নিশ্চিত করা। তাহলে এখন কিন্তু নাম্বার অফ দা হার্ট, অর্থাৎ আঘাতের সংখ্যা কিন্তু নিশ্চিত করে আপনার ইন্টেনশন। কিন্তু কেউ যদি একটা পিটানিই দেয়, এটা কিন্তু কখনো তার আহ, আহ, তার যে ইন্টেনশন, হত্যা করার ইন্টেনশন, অ্যাটেম্প টু মার্ডার, এটাকে আসলে প্রতিষ্ঠিত করে না। এজন্য এই 5টা পয়েন্ট আপনাকে বিবেচনায় নিতে হবে যে আঘাতটা কোন ধরনের, কোন অস্ত্র দিয়ে করা হয়েছে, শরীরের কোন অংশে করা হয়েছে। এইগুলা আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? যে 307 কে কি এখন আপনারা মোটামুটি সাবমিশন রাখতে পারবেন যে আমার আসামির বিরুদ্ধে 307 আসে কিনা? যেমন আপনার আসামি একটা আঘাত করেছে এবং একটা ভোঁতা অস্ত্র দিয়ে করেছে, সে আর দ্বিতীয়বার আঘাত করে নাই, তাহলে তার ইন্টেনশন তাকে মেরে ফেলানোর ছিল না। রাগের বশে হয়তোবা পিটানিটা দিয়েছে। মেরে ফেলানোর উদ্দেশ্য হলে সে অবশ্যই 2-3টা আঘাত করতো এবং ভাইটাল পয়েন্টে সে বারবার আঘাত করতো। একটু বুঝেছেন কিনা 307-এর বিষয়টা? অথবা কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে এখনই জিজ্ঞাসা করে। এগুলো আপনাদের সারা জীবনই এইগুলোর উপর দিয়ে চলতে থাকে। বুঝেছেন কিনা বিষয়টা? ওকে, তাহলে এবার বলেন তো, আমি একটা প্রবলেম দেই। যে যদি এরকম হয়, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আস্তে আস্তে আসবো। এইটা যদি হয়, এই যে অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছে, এই 5টা বিষয় থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই 5টা বিষয় থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, লাস্ট পয়েন্ট হলো আসামির ইন্টেনশন কি, তার কি আসলেই হত্যা চেষ্টার ইন্টেনশন ছিল কিনা, হত্যা করা। এটাও ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এইবার দেখেন, খেয়াল করেন, আমি লোহার রড দিয়ে, লোহার রড দিয়ে, লোহার রড তো হতে পারে না, লোহাও বা রড হতে পারে। যাই হোক, আমি ধরেন তার রড, রড দিয়ে মাথায় আঘাত করি। মাথায় আঘাত করলাম কয়টা? আঘাত এক। Okay. আবার ধরেন চাপাতি দিয়ে, ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত এক। এক। আগে আমাকে 2 নম্বরটা বলেন, যে আমি যদি ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করি, এটা 307 কে আকৃষ্ট করবে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হয় মেডিকেল, কাউকে যদি চাপাতি দিয়ে মাথার মাঝখানে আঘাত করা হয় ধারালো অংশ দিয়ে, আহ তাহলে এটা আমার কি ইন্টেনশন প্রকাশ পায়, অ্যাটেম্প টু মার্ডার প্রকাশ পায় কি পায়? কারণ এটা কি হবে, 99% ক্ষেত্রে আসামি, ভিকটিম মারা যাবে, এটাই স্বাভাবিক। কারণ চাপাতি, ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করলে সেই আসামির আসলেই বাঁচার কথা না, যদি তাকে আল্লাহ না বাঁচায়। এখন এই চাপাতি দিয়ে আমি আসামি পায়ে আঘাত করি, ধারালো চাপাতি দিয়ে পায়ে আঘাত, অথবা তার হাতে আঘাত, এখন কি 307-কে আকৃষ্ট করে কিনা? পায়ে আঘাত করছি কেন? সবাই বলেছে ইয়েস। আচ্ছা, এইবার দেখেন রাইহান ভাই, একটু খেয়াল করেন, আপনার প্রচন্ড রাগ হলো একজন লোকের উপর, প্রচন্ড রাগ, মানে এর কোনো বলার কিছু নাই, এমন রাগ হয়েছে।
আপনি একটা চাপাতি নিলেন, নিয়ে সেই লোকের মাথায় আঘাত না করে পায়ে আঘাত করলেন, তাহলে কি আপনার হত্যা চেষ্টার উদ্দেশ্য ছিল যে ওকে একদম চিরতরে আজকে মেরেই ফেলবো? মাথা রেখে আপনি পায়ে আঘাত করলেন। না, তার মানে আপনার যদি তাকে হত্যা করার ইন্টেনশন থাকতো, অবশ্যই আপনি মাথায় চেষ্টা করতেন যে যেভাবেই হোক ওর মাথায় কোপটা দিতে হবে, তাহলে ও মারা যাবে। ওর মাথায় দিতে হবে অথবা পেটে দিতে হবে, এমন একটা জায়গায় দিতে হবে যে ওরা পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। কিন্তু যদি আপনি তার হাতে আঘাত করেন, পায়ে আঘাত করেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটু সন্দেহ থেকে যায় যে আপনার মারার উদ্দেশ্য ছিল না, আপনি রাগ কন্ট্রোল করতে পারেন নাই। যতটুকু কন্ট্রোল করেছেন সে কারণেই আপনি তাকে মাথায় আঘাত না করে পায়ে আঘাত করেছেন। সবসময় নিজেকে দিয়ে বিবেচনা করুন ওই সিচুয়েশনে আপনি কি করতেন। তাহলে কেউ যদি মাথা রেখে, মাথা অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও, মাথায় স্কোপ থাকা সত্ত্বেও সেখানে কোপ না দিয়ে যদি কেউ পায়ে কোপ দেয়, তাহলে ধরে নিতে হবে তার অন্তত হত্যা করার উদ্দেশ্য ছিল না। এখন ধরেন ওই আসামি পায়ে একটা কোপ দেয় নাই, একই জায়গা দুইটা কোপ দিছে, এইবার হত্যা চেষ্টা হবে কি? না, এইবার হত্যা চেষ্টা তার ইন্টেনশন থেকে প্রকাশ পেতে পারে। কিভাবে? ধরেন একজন মানুষের পায়ে যদি আপনি চাপাতি দিয়ে একটা আঘাত করেন, আবার সেম জায়গা যদি আরেকটা আঘাত করেন, তাহলে এটা খুবই নিশ্চিত যে চাপাতির দুইটা আঘাতে পুরো পা কেটে যাবে। আর পুরো পা যদি কারণ কেটে যায় তাকে বাঁচানো কঠিন, সাথে সাথে তার শরীরের সমস্ত রক্ত বের হয়ে যাবে। সাথে সাথে তার শরীরের সমস্ত রক্ত বের হয়ে যাবে, সে জায়গায় মারা যাবে। চাপাতির দুইটা আঘাত করলে কিন্তু তার পা, হ্যাঁ, রক্তক্ষরণে সে মারা যাবে। তার মানে নাম্বার অফ হার্ট, অর্থাৎ কতগুলো আঘাত করেছেন, এবং অস্ত্রটা ছিল প্রচন্ড পরিমাণে ধারালো, একটা পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু যখন সেম জায়গায় আপনি দুইটা আঘাত করবেন বা আসামিকে বারংবার, ভিকটিমকে বারংবার আঘাত করবেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি তাকে মেরে ফেলতে চেয়েছেন। তাহলে এটাও আপনার বিবেচনায় নিতে হবে। এরপরে হলো রড দিয়ে মাথায় আঘাত, এটা একজন একটা প্রশ্ন করেছে, রড দিয়ে মাথায় আঘাত। আচ্ছা, এখন রডের বিষয়টাও একটু আপনাকে বিবেচনা করতে হবে, রডের নেচারটা কেমন ছিল। যেমন কিছু রড আছে মাত্র 3 মিলি রড, অর্থাৎ চিকন, এই যেরকম চিকন। কোনটা আছে 5 মিলি রড, একটু মোটা, এই যেরকম একটু মোটা। কোনটা আছে 10 মিলি রড, হ্যাঁ, আবার এরকম মোটা। আবার কোনটা আছে 16 মিলি, 16 মিলি, হ্যাঁ, এরকম অনেক মোটা মোটা রড আছে, চিকন আছে। এখন ওই যে আমি বললাম যে নেচার অফ দা ওয়েপন, ওয়েপনের দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আপনাকে যদি আমি স্বাভাবিক এই চিকন ধরনের একটা রড দিয়ে মাত্র একটা বাড়ি দেই, রাগের মাথায় মাথায় একটা বাড়ি দিই, আপনারাই বলেন ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্স বিবেচনা করে যে আমার কি তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল কি? চিকন একটা রড দিয়ে আমি একটা বাড়ি দিয়েছি, আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে একটা বাড়ি দিয়েছি, এইটা কিন্তু কোনোভাবেই ৩০৭ কে আকৃষ্ট করবে না। কারণ যদি আমার তাকে হত্যা করার উদ্দেশ্য থাকতো, তাহলে কখনোই আমি একটা বাড়ি দিয়ে স্টপ হয়ে যেতাম না। আমি জানি যে সন্দেহ আছে, সে নাও মরতে পারে, তখন আমি ওই চিকন রড দিয়ে আবার আঘাত করতাম, আবার আঘাত করতাম। কারণ আমি জানি যে এই রডের বাড়িতে ওর তেমন কিছু হচ্ছে না, আবার আঘাত করতে হবে। যখনই আমি সেকেন্ড আঘাত করব, থার্ড আঘাত করব, অর্থাৎ একের বেশি আঘাত করব, তখনই বোঝা যাবে যে আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম। কারণ বারবার রড দিয়ে আঘাত করলে সে মারা যাবে। কিন্তু রডটা যদি হয় অনেক মোটা, যেটা দিয়ে পৃথিবীর যে কোনো লোককে মাথায় বাড়ি দিলে মাথা দুই খণ্ড হয়ে যাবে, মাথা একদম দুই খণ্ড হয়ে এক এক খণ্ডে এক এক পাশে চলে যাবে। 16 মিলির রড, 10 মিলির রড, অনেক মোটা, যার সামান্য বাড়িতেই মাথা ফেটে একদম ঘিলু পর্যন্ত, অর্থাৎ মগজ পর্যন্ত বের হয়ে যাবে। এই রড দিয়ে যদি আমি কারোর মাথার মাঝখানে আমার যত শক্তি আছে সেটা দিয়ে আঘাত করি, তাহলে এটা কি হত্যা চেষ্টা হবে কি? তাহলে এটা হত্যা চেষ্টা হবে।
তার মানে এটা এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, অনেক সময় চলে গেল একটা টপিকে। 307টা নিয়ে আপনাদের কিন্তু স্টাডি করতে হবে, অর্থাৎ আপনাকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে হবে, বিচারককে বোঝাতে হবে যে আপনার আসামি তাকে হত্যা করার উদ্দেশ্য কোনোভাবেই ছিল না। যদি থাকতো তাহলে সে আরো বড় ধরনের অস্ত্র ব্যবহার করত, বারংবার আঘাত করত, হ্যাঁ, পূর্বেও তাকে হত্যার চেষ্টা করত। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই তুলে ধরতে হবে, এটা আইনজীবী হিসাবে এটা আপনার অবশ্যই স্টাডি করতে হবে। আশা করি 307-এর বিষয়টা আপনাদের আদালতে বেশি আসে, এটা আশা করি আপনারা মোটামুটি স্টাডি করলে এটা পারবেন, এটা না পারার কিছু না। আপনার মাথায় যদি একবার কনসেপ্টটা ঢুকে যায় তাহলে আপনি এটা নিয়ে অনেক দূর যেতে পারবেন সামনে। এটা গেল। আহ, এই যে জামিন শুনানির সময় এই বিষয়গুলো একটু দেখবেন। আর আর একটা বিষয় হলো যে অনেক সময় আপনার সিভিল ডিসপিউট থাকে আহ, পক্ষদের মধ্যে, যেমন আপনার জালিয়াতির মামলায় আপনার আসামি আটকা পড়ে, হ্যাঁ, 467-68 জালিয়াতির মামলা। এই ক্ষেত্রে জামিন করানোটা একটু কঠিন হয়ে যায়, তবে এই ক্ষেত্রে আপনাকে আদালতকে যেটা বোঝাতে হবে যে যদি 467-68 অর্থাৎ জালিয়াতির মামলায় যদি আপনার আসামি আটকা পড়ে যায়, সেক্ষেত্রে আপনি আহ, অনেক সময় যদি পক্ষদের মধ্যে সিভিল ডিসপিউট থাকে, আপনার ওই দলিলটা নিয়ে যদি কোনো সিভিল মামলা চলমান থাকে, সিভিল মোকদ্দমা, আপনি এটা তুলে ধরতে পারেন। কারণ একটা ডকুমেন্ট জাল কি জাল না, ডকুমেন্টটা বাতিল হবে কি না, এগুলো আসলে সিভিল ম্যাটার। তো সিভিল মামলা যেহেতু চলমান আছে, এই ক্ষেত্রে আপনার একটা ইয়া তৈরি হতে পারে, জামিনের একটা গ্রাউন্ড তৈরি হতে পারে, এটা আপনাকে তুলে ধরতে হবে যে যেহেতু সিভিল মামলা চলমান আছে সেহেতু আমরা এটা জামিন পাওয়ার হবে, এটা তুলে ধরতে পারেন। তারপরে আহ, দলিলটা যে পার্টিকুলার দলিলটা নিয়ে মামলাটা হয়েছে, ওই দলিলটা আদৌ ভলিউমে আছে কিনা সেটা আপনার একটা পয়েন্ট হতে পারে যে দলিলটা আমরা জাল করি নাই, এটা ভলিউমে আছে, সরকারের ভলিউমে আছে, এটা আপনার একটা পয়েন্ট হতে পারে যদি সেটা থাকে। আর একটা হলো যে 467-68 ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে, এটা কোনো আইনজীবী আসলে বলে না কেন আমি বুঝি না, যে ওই যে দলিলটা জাল করা হয়েছে সেই দলিলটা কিন্তু ব্যবহার করতে, এইটা একটা ভাইটাল পয়েন্ট, সেটা ব্যবহার করতে হবে। এখন আসামি ধরেন 1427 নম্বর দলিলটা জাল করলো, হ্যাঁ, নিজে নিজে একটা স্ট্যাম্প কিনে দলিলটা তৈরি করলো, করে তার নিজের বাক্সের মধ্যে আটকে রাখলো, তার ঘরের মধ্যে যে নিজের বাক্স আছে সেই বাক্সের মধ্যে আটকায় রাখলো, সেটা কোনোদিনও ব্যবহার করলো না, তাহলে কি 467-68 হবে বা 471 হবে? জাল দলিলকে সঠিকভাবে ব্যবহার, এগুলো হবে? সে শুধু জাল করে ঘরের মধ্যে আটকে রাখছে, এটা কোনোদিনও কোনো কাজে ব্যবহার করে না। বলেন এটা এটা 467-68 হবে কিনা? হবে না। কেন? কারণ ও 467-68 এবং 471 বলা হয়েছে যে দলিলটা জাল করা হয়েছে ওই দলিলটাকে ব্যবহার করতে হবে, শুধু তৈরি করে ঘরের মধ্যে রেখে দিলে হবে না, ফাইলের মধ্যে আটকায় রাখলে হবে না, সেটাকে কোনো কাজে ব্যবহার করতে হবে। এখন কি কাজে ব্যবহার করবে? যেমন ওই দলিলটা দিয়ে সে নামজারি করবে, জাল দলিলের ভিত্তিতে সে নামজারির ক্ষেত্রে ওই দলিলটা জমা দেবে, অথবা অন্য কারোর কাছে জমিটা বিক্রি করার সময় ওই দলিলটা সে জমা দেবে, ওই ব্যক্তির কাছে হস্তান্তর করবে যে এই যে এই দলিল মূলে আমি মালিক। তার মানে ওই দলিলটাকে অবশ্যই আপনার ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। তো যদি ব্যবহার না হয়ে থাকে, শুধু বাদী এসে বললো যে আমার দলিলটা জাল করছে, তো ব্যবহার করলো না, এমনও তো হতে পারে বাদী নিজেই ওই দলিলটা তৈরি করে আসামিকে ফাঁসিয়ে দিয়েছে যে এটা আসামি তৈরি করছে, এটা হতে পারে কি? বাদী নিজেই তৈরি করে পুলিশের কাছে জমা দিল যে এই দলিলটা আমাকে আসামি দিছে, এটা নাকি এইটা তার কাছে পাওয়া গেছে, আসামি আমাকে এই দলিলটা দিছে, আসামি এটা জাল করছে, এটা হতে পারে কি?
এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে মানুষকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য। সুতরাং আপনাকে অবশ্যই আইনজীবী হিসাবে এটা তুলে ধরতে হবে যে আপনার মক্কেল ওই দলিলটা কোথাও ব্যবহার করতে হবে, না হলে কিন্তু 467, 68, 471 ধারাকে কোনোভাবে আকৃষ্ট করবে না। এই বেনিফিট অফ ডাউট আপনি আসামি হিসাবে পাবেন, ওইটাকে ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা মোটামুটি আর নালিশি মামলার ক্ষেত্রে যে জামিন শুনানিটা হয় এটার ক্ষেত্রে নালিশি মামলা, এতক্ষণ তো জিআর মামলা বললাম, নালিশি মামলার ক্ষেত্রে বাদীর যে নালিশি দরখাস্ত সেটা আপনাকে বিবেচনা করতে হবে যে নালিশি দরখাস্তের মধ্যে সে কি 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 উল্লেখ করেছে। যেমন ধরেন নালিশি দরখাস্তে বাদী আর একদিন আজকে হয়তো বা সম্ভব হবে না, মাদক মামলায় জামিন শুনানিতে আপনাকে কি করতে হবে সেটাও একটু আলোচনার বিষয় আছে, যেহেতু কোর্টে হিউজ পরিমাণ মাদক মামলা। তো নালিশির ক্ষেত্রে আপনাকে নালিশি দরখাস্তের ক্ষেত্রে যে মামলাগুলো সিআর হয় এই ক্ষেত্রে আপনাকে নালিশি দরখাস্তটা ভালো করে করতে হবে। নালিশি দরখাস্তটা ভালো করে করতে হবে কেন? ওই যে বললাম যে বেনিফিট অফ ডাউটটা আপনাকে নিতে হবে, আর কোনো সুযোগ নাই, বেনিফিট অফ ডাউট। নালিশি দরখাস্তের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে বাদী কি করে, যেমন ধরেন আমি যদি যৌতুক মামলার কথা বলি, ধরেন বাদী বলল যে আমার কাছে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করেছে। ওকে, সে সময় বললো কখন কোন স্থানে দাবি করছে সব সে বলে দিল। আচ্ছা, এখন দেখেন উদ্দেশ্যটা কি, বললো যে আসামি আসামি একটা অটো রিকশা কেনার জন্য 5 লক্ষ টাকা তার কাছে দাবি দাবি করছে। অটো রিকশা, অটো রিকশা তৈরি করার জন্য বা অটো রিকশা ক্রয় করার জন্য 5 লক্ষ টাকা দাবি করছে। ওকে, তাহলে দেখা গেল যে এই আসামি বিদেশে থাকে, এবং সে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করে, 50,000 টাকা ধরেন বেতন। সে সৌদি আরবে থাকে। এখন সে বাড়িতে আসছে, আসার পর স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে, স্ত্রী বললো যে সে অটো রিক্সা কেনার জন্য 5 লক্ষ টাকা দাবি করছে, অথবা বললো যে আসামি একটা ঘর বিল্ডিং তৈরি করার জন্য তার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে, বিল্ডিং তৈরি করার জন্য তার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে। এইবার খেয়াল করেন, যে লোকটা প্রবাসে থাকে, প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে, এবং সে আজ 10 বছর ধরে বিদেশে আছে, এই গত মাসে বাড়িতে এসেছে, 10 বছর যাবত বিদেশে আছে। ওকে, এবং ধরেন তাদের বিয়ের বয়স হলো ধরেন 15 বছরের সংসার, 15 বছরের সংসার বা 8 বছরের সংসার। এইবার বলেন, যে লোকটা 10 বছর ধরে বিদেশে আছে, প্রতি মাসে 50,000 টাকার উপর ইনকাম করতেছে, গত মাসে বাড়িতে আসছে, সেই লোক কি তার ওয়াইফের কাছে 5 লক্ষ টাকা যৌতুক চাইতে পারে কিনা অটো রিক্সা কেনার জন্য বা একটা বিল্ডিং করার জন্য? এটা আপনার কাছে প্রাইমা ফেসি কি মনে হয়? আপাত দৃষ্টিতে কি মনে হয়? চান্স খুবই কম, কারণ সে যেহেতু বিদেশে থাকে দীর্ঘদিন, 10 বছর ধরে বিদেশ করতেছে, এবং গত মাসে আসছে, সে আবারও চলে যাবে। তার ধরেন ভিসার মেয়াদ আছে, সে একটা কোম্পানিতে চাকরি করে সৌদি আরবে, সে আবারও চলে যাবে, তাহলে সে কেন অটো রিক্সা কিনতে চাবে? আবার একটা বিষয় খেয়াল করে, সে যদি যৌতুক চাবে, আরেকটা গ্রাউন্ড দেখেন, তার বিয়ের বয়স হলো 15 বছর, তার 2টা বাচ্চা আছে, বা 8, 9 বছরের সংসার। এই একজন মানুষ 8, 9, 10 বছর পরে গিয়ে কি যৌতুক চাবে স্ত্রীর কাছে? যে লোকটা বিদেশে থাকে 10 বছর পরে, সংসার করা 10 বছর পরে গিয়ে যৌতুক চাবে? কখনোই না। সে যৌতুকটা চাইতে পারে যখন বিয়ের বয়স 4 মাস, 5 মাস, যখন নতুন নতুন থাকে, যে আমাকে এত টাকা দেওয়ার কথা ছিল, আপনারা আমাকে কোনো যৌতুক দেন নাই, আমি আপনার মেয়েকে রাখবো। তো তার যদি যৌতুক চাওয়ার ইচ্ছা থাকবে, তাহলে কিন্তু সে কখনোই 2টা বাচ্চা জন্ম দেবে না এবং কষ্ট করে 10 বছর ধরে বিদেশ থাকবে না। তাহলে তো সে অনেক আগেই যৌতুক চাই, তার যদি এই ইচ্ছাটাই থাকতো যে যৌতুক নিয়ে কিছু করবে। তাহলে এরকম কিছু সামাজিক কিছু প্রেক্ষাপটও
আপনাকে তুলে ধরতে হবে আইনজীবী হিসাবে, যে আমাদের সমাজে কি হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে। যে একজন 10 বছরের সংসার, 2টা বাচ্চা, দীর্ঘদিন বিদেশে থাকে, এই লোকের পক্ষে এই বয়সে এসে যৌতুক চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এটা বিজ্ঞ আদালত, আপনি এটা বিবেচনা করতে পারেন আমাদের সামাজিক প্রেক্ষাপটে। এটা আপনার জন্য একটা গ্রাউন্ড হতে পারে। আবার দেখা গেল যে আহ, বলতেছে যে বিল্ডিং করার জন্য টাকা চাই, কিন্তু আসামির পক্ষ লয়ার হিসাবে আপনার দায়িত্ব, যদি অলরেডি তার বিল্ডিং থাকে তাহলে সেই বিল্ডিংটা আদালতের কাছে ছবি তুলে দেখান, বা ওই যে জায়গাটা আছে তার একটা ভিডিও করে, যেহেতু এখন অডিও ভিডিও এগুলা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। দেখা গেল যে আসলেই এই ঘটনাটা ঠিক না, আসামির অনেক আগে থেকেই বিল্ডিং আছে, তাহলে কি এই দাবিটা থাকবে? আসামির আগে থেকেই বিল্ডিং আছে, সে আবার বিল্ডিং করার জন্য যৌতুক চায়, এটা কি বিশ্বাস করা যাবে? যাবে না। তার মানে আপনাকে কি করতে হবে, একজন আইনজীবী হিসাবে আপনাকে জামিন করানোর সময় প্রত্যেকটা লাইন নালিশি দরখাস্তের নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করতে করতে দেখবেন যে কোনো একটা ক্লু আপনি পেয়ে গেছেন, যদি ঘটনা মিথ্যা হয়ে থাকে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কেউ যদি মিথ্যা মামলা করে, তাহলে ওই যে বলা হয় আইনে যে নালিশি দরখাস্ত অথবা এজাহারের মধ্যেই সন্দেহের বীজ লুকায়িত, এইটা আইনে বলা হয়ে থাকে। কেউ যদি মিথ্যা মামলা করে তাহলে কি থাকবে, ওই নালিশি দরখাস্ত বা এজাহারের ভিতরেই সন্দেহের বীজ লুকায়িত থাকে। ওই সন্দেহের সুবিধাটা আপনাকে নিতে হবে। সন্দেহের বীজ লুকায়িত থাকবে, অবশ্যই থাকবে। মিথ্যা মামলা করলে অবশ্যই এই সন্দেহের বীজ লুকায়িত থাকবে। এই সুবিধা আপনাকে অবশ্যই অ্যাভেইল করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে মোটামুটি আমাদের জামিন রিমান্ডের উপরে হিউজ আলোচনা হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনি করতে পারেন, যদি কারো থাকে। না থাকলে আমরা আহ, মোটামুটি, যেহেতু আমাদের মামলাটা রেডি ফর ট্রায়াল পর্যন্ত আমরা গেলাম সিআরজিআর মামলার ক্ষেত্রে, আজকে আমরা তাহলে ট্রায়াল স্টেজে কিছুটা আলোচনা শুরু করতে পারি। যদি আপনাদের এই ডিউরিং ইনভেস্টিগেশন, ও আরেকটা বিষয়, ডিউরিং ইনভেস্টিগেশনের মধ্যে বড় একটা অংশ বাকি আছে, সেটা হলো তদন্তকারী কর্মকর্তার কি কি করণীয়। যেহেতু আপনারা ট্রায়াল আইনজীবী হলে অবশ্যই আইওকে জেরা করতে হবে, তাই না? আপনারা যারা ট্রায়াল আইনজীবী আছেন, যারা ভালো ট্রায়াল আইনজীবী হতে চান, তাকে কিন্তু অবশ্যই কি জেরাতে ভালো হতে হবে, চমৎকার ভাবে জেরা করতে হবে। এখন জেরার ক্ষেত্রে আমি যেটা দেখি, নবীন আইনজীবীদের মধ্যে যে সমস্যাটা, এরা স্টাডি করতে চায়। ভালো জেরা শিখতে হলে ভালো সিনিয়রের, যেদিন জেরা করে বিভিন্ন কোর্টে, সেখানে গিয়ে একটা ডায়েরি নিয়ে বসে থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে যে ওই বিজ্ঞ সিনিয়র আইনজীবী কিভাবে জেরা করে। এটা একদম চোখ কান খোলা রেখে আপনার ডায়েরি নিয়ে বসতে হবে। এটা খোঁজ রাখতে হবে যে ওই আইনজীবী কোন কোর্টে আজকে জেরা করতে যাচ্ছে, এটা খোঁজ নিয়ে সেখানে চলে যেতে হবে। এটাই হলো সহজ পথ। সেটা হলো কেমন, ধরেন আমি যাদের দেখি বিজ্ঞ আইনজীবীদের, নবীন, বিশেষ করে যারা নবীন না প্রবীণদেরও সেম সমস্যা, এমন সময় এমন কিছু প্রশ্ন করে ফেলে যে আসলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তো কিভাবে, যেমন জেরায় চলে আসলাম, এই তদন্তকারী কর্মকর্তার বিষয়টা বলতে গিয়ে এই জায়গা চলে আসছে। হয় কি, ধরেন মাদক মামলা, ফর এক্সাম্পল মাদক মামলায় জেরা চলছে, এখানে অনেক সময় সিনিয়র জুনিয়র আইনজীবী এমন লোককে এমন প্রশ্ন করে ফেলে যেটা খুবই হাস্যকর হয়ে যায়। কিভাবে, যেমন ধরেন তদন্তকারী কর্মকর্তা, হ্যাঁ, আইন, যিনি মামলাটা তদন্ত করতেছে, তদন্তকারী কর্মকর্তা, এই তদন্তকারী কর্মকর্তাকে বলে ফেলে যে আপনি মিথ্যা মামলা দায়ের করেছেন। তদন্তকারী কর্মকর্তাকে বললো কি যে আপনি মিথ্যা মামলা দায়ের করেছেন, এটা করে ফেললো। আর
এজাহারকারী বা বাদী, এজাহারকারী অথবা যাকে আমরা বাদী বলে থাকি, যিনি এজাহারটা দায়ের করছেন, তাকে প্রশ্ন করে ফেলে যে এরকম যে আপনি আপনি নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সাক্ষী করেন, নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সাক্ষী করেননি। এই প্রশ্নটি করা যাবে? তদন্তকারী কর্মকর্তা কি মামলা দায়ের করে? তদন্তকারী কর্মকর্তা কি মামলা দায়ের করে? যিনি মামলা তদন্ত করে, মামলাটা কি সে দায়ের করে? কখনোই সে মামলা দায়ের করে না। তদন্তকারী কর্মকর্তা তো মামলা দায়ের করে না, মামলা দায়ের করে অন্য একজন, অন্য কোনো অফিসার। তদন্তকারী কর্মকর্তা হলো মামলা দায়ের হওয়ার পরে সে দায়িত্ব পায় মামলাটা তদন্ত করার জন্য। তাহলে যাকে যে প্রশ্ন করতে হবে তাকে যদি অন্য প্রশ্ন করেন তাহলে কিন্তু এটা খুবই লজ্জাজনক হয়ে যায়। আবার অনেক সময় এজাহারকারী বা বাদী, যে পুলিশ অফিসার বাদী হয়ে মাদকের মামলাটা দায়ের করেছে, যিনি নিজে বাদী, তাকে প্রশ্ন করে আপনি নিরপেক্ষ কোনো ব্যক্তিকে চার্জশিটে সাক্ষী করেন নাই। এইবার বলেন, এজাহারকারী কি কাউকে সাক্ষী করবে? সে কি চার্জশিট দিয়েছে? সাক্ষী করার দায়িত্ব কার, এজাহারকারী নাকি তদন্তকারী কর্মকর্তা? সাক্ষী করার দায়িত্বটা কার উপর ন্যস্ত? এজাহারকারী তো কাউকে সাক্ষী করবে না। রাইট, জিআর মামলায় ঠিক বলছেন রায়হান, রায়হান ঠিক বলছেন। যে মামলাগুলো সাধারণত পুলিশ দায়ের করে থাকে, যেমন মাদকের মামলা কিন্তু কোনো ব্যক্তি দায়ের করে না, পুলিশ। দেখবেন সমাজের কোনো চেয়ারম্যান, মেম্বার, বাবা মা, এরা কিন্তু বাদী হয়ে মামলা দায়ের করে। সবসময় পুলিশ বা মাদক দ্রব্যের যারা লোক আছে তারা মাদক উদ্ধার করে, তারা বাদী হয়ে মামলা করে। তাহলে জিআর মামলায় যে সব মামলায় পুলিশ মামলা দায়ের করে বিষয়টা তা না। যেমন হত্যা মামলা, ধরেন আমার ভাই হত্যা হয়েছে, এই ক্ষেত্রে তো আর পুলিশ বাদী হয়ে মামলা করবে না, আমি মামলা করব বা আমার কোনো আত্মীয় স্বজন। কিন্তু মাদকের মামলার ক্ষেত্রে বা পুলিশ যে মামলাগুলো নিজে কেউ যদি দায়ের না করে তাহলে পুলিশ তার পক্ষে দায়ের করতে পারে। বিশেষ করে মাদকের মামলার ক্ষেত্রে মামলা দায়ের করে হচ্ছে পুলিশ অফিসার, আর সেটা তদন্ত করে পুলিশ অফিসার। ওকে, এটা মাদক মামলার ক্ষেত্রে বেশি হয়, বাদী এবং আয়ও দুইজনই পুলিশ। যাই হোক, আবার এজাহারকারী কিন্তু কাউকে সাক্ষী করবে না, কারণ এজাহারের মধ্যে কি সাক্ষীর নাম লেখা যাবে? বলেন, এজাহারের মধ্যে কি সাক্ষীর বর্ণনা দেয়া যাবে? এজাহারের মধ্যে দেয়া যাবে না। সে যদি কোনো কিছু উদ্ধার করে থাকে, জব্দ তালিকায় সাক্ষীর বর্ণনা থাকতে পারে। যাই হোক, আমরা আসলে ট্রায়াল পর্যায়ে যেতে পারবো না, অনেক সময় লাগবে, কারণ আমাদের একটা বড় অংশ বাকি থেকে গেছে, সেটা হলো তদন্তকারী কর্মকর্তা ডিউরিং ইনভেস্টিগেশন পিরিয়ড, কগনিজেন্স পিরিয়ড হওয়ার পরে তদন্তের পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা কি কি কাজ করবে সেই বিষয়ে বলা আছে। তদন্তকারী কর্মকর্তার কাজ অনেক বিশাল একটা কাজ তার কমপ্লিট করতে হয়। তাহলে তদন্তকারীর সময়ে তদন্তকারী অফিসার, যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে আইও, মানে ইনভেস্টিগেটিভ অফিসার। আইও, আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার, অর্থাৎ তদন্তকারী অফিসার। তাহলে মামলাটা দায়ের হওয়ার পরে অবশ্যই সেই মামলাটা কার কাছে তদন্ত যাবে? একজন পুলিশ অফিসারের কাছে, যিনি কমপক্ষে একজন এসআই লেভেলের হবে, পুলিশ কর্মকর্তা মানে হলো এসআই, সাব ইন্সপেক্টর লেভেলের একজন ব্যক্তি, পুলিশ অফিসার অবশ্যই। মাদক মামলার আলোচনাটা আমি করব, মাদক মামলার আলোচনা অবশ্যই করব। এটা যেহেতু কোর্টে প্রচুর মামলা মাদকের, অবশ্যই এটার উপরে আমার যতটুকু জ্ঞান আছে আমি আলোচনা করব। না, এটা নিয়ে চিন্তা করতে হবে। আমরা আপনাদের নেক্সট ক্লাসে আমি মাদক মামলার উপর
আপনাদের আলোচনা করে দিই। আচ্ছা, তাহলে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা যিনি সাব ইন্সপেক্টর লেভেলের হবেন তিনি একটা মামলা তদন্ত করবেন। আচ্ছা, তদন্তটা কখন? যখন একটা মামলা দায়ের হয়, মামলাটা দায়ের হওয়ার সাথে সাথে ওসি সাহেব কি করবে? ওই থানার ওসি সাহেব কি করবে? সে তার অধীনস্থ কোনো এসআই সাব ইন্সপেক্টরকে ওই মামলাটার তদন্ত করার দায়িত্ব অর্পণ করবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। তো এসআই যখন মামলাটার তদন্তভার পাবে তখন সে কি করবে? ওই মামলার যে কাগজপত্র আছে সেগুলো সে বুঝে নেবে, ওসির কাছ থেকে বুঝে নেবে যে স্যার আমাকে প্রয়োজনীয় কাগজপত্র, মামলার এফআইআর কি কি হয়েছে আমার কাছে দেন। এবং ওই মামলায় যদি কোনো কিছু আলামত হিসাবে বাদী জব্দ করে থাকে, ধরেন যিনি বাদী হয়ে মামলাটা করেছিল সে কিছু ইয়াবা জব্দ করেছে, অথবা কোনো একটা চুরাই গাড়ি জব্দ করেছে, অথবা অন্য কিছু, বা কোনো লাঠি, হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি বা ছুরি জব্দ করেছে, এগুলো সব এই এসআই অর্থাৎ তদন্তকারী অফিসারের কাছে বোঝাই দিতে হবে। কোনো কিছুই ওসি তার নিজের কাছে রাখতে পারবে না, তদন্তকারী কর্মকর্তার কাছে এই সব কিছু বোঝাই দিতে হবে। এবং মামলার ডকেট অবশ্যই বলবো, মাদক মামলার ক্ষেত্রে অ্যাডভোকেট অপরাজিতা আমাকে মনে করিয়ে দেবেন, মাদক মামলার উপর আমি কমপক্ষে আধা ঘন্টা আলোচনা করব। ওকে। এবং এই যে জব্দ তালিকা কিভাবে করতে হবে, জব্দ তালিকার উপর কি কি জেরা করা যেতে পারে, এগুলো ইনশাল্লাহ আমি বলে দিব একদম আইনের রেফারেন্স সহ। আপনারা শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন জানেন কিন্তু বিধি টিধি আপনারা পড়েন। হ্যাঁ, এগুলা পড়তে হবে, না পড়লে ভালো জেরা করা যাবে না। যাই হোক, এটা আমি চেষ্টা করব, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে আমি বলবো। আচ্ছা, এরপরে এই মামলাটা তদন্ত করার জন্য তদন্তকারী অফিসারের কাছে কি করবে? ওসি সাহেব মামলাটা হস্তান্তর করবে। মামলার প্রয়োজনীয় কাগজপত্র, যদি কোনো কিছু উদ্ধার হয়ে থাকে মামলা দায়েরের সময়, এবং যদি কোনো আসামি অ্যারেস্টও হয়ে থাকে, এই সব কিছু তদন্তকারী কর্মকর্তার কাছে বুঝাই দিতে হবে। এখন তদন্তকারী কর্মকর্তা যখন মামলার সবকিছু বুঝে নেবে, বুঝে নেওয়ার সাথে সাথে সে তদন্ত কাজ শুরু করে দেবে, একটু দেরি করা যাবে না, তাকে ঘটনাস্থলে গিয়ে মামলা তদন্ত করা শুরু করতে হবে। এবং তদন্তকারী কর্মকর্তার কি কি করণীয় আছে সেই সম্পর্কে আমি আপনাদের একটু এখন বলে দেব, আপনারা প্লিজ একটু লিখে নেন। 1 নম্বরে আমি একটা কথা বলে দিই, একদম সংক্ষেপে বলে দিচ্ছি, তদন্ত করার উদ্দেশ্যটা কি। এটা একটা ভাইটাল পয়েন্ট, তদন্ত করার উদ্দেশ্য কি। সবাই লেখেন, তদন্ত করার উদ্দেশ্য হলো সাক্ষ্য সংগ্রহ করা। একদম স্পষ্ট ভাবে লিখে নেবেন, তদন্ত করার উদ্দেশ্য হলো বা তদন্তকারী কর্মকর্তার প্রধান কাজ হলো সাক্ষ্য সংগ্রহ করা। তাহলে যদি কেউ প্রশ্ন করে যে ইনভেস্টিগেশনের পারপাসটা কি, একটাই পারপাস, সেটা হলো সাক্ষ্য সংগ্রহ করা, আর কিছু না, সাক্ষ্য সংগ্রহ করা। ওকে। এরপরে হলো যে তদন্ত করার উদ্দেশ্য কি, এই বিষয়টাতে চমৎকার একটা মামলা আছে। এই মামলাটা যদি কেউ পড়তে পারেন বের করে, তাহলে তদন্তকারী কর্মকর্তা কি কি উদ্দেশ্যে তদন্ত করবে সেই বিষয়টা সুন্দরভাবে লেখা আছে ওই মামলার ভিতরে। আমি মামলাটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, 30 DLR 30 DLR সুপ্রিম কোর্ট 1987, 30 DLR SC মানে সুপ্রিম কোর্ট 1987, 112 পৃষ্ঠা, হাইকোর্টের একটা মামলা, 112 পৃষ্ঠা, 30 DLR 1987, 112 পৃষ্ঠা। এই মামলায় বলা হয়েছে যে তদন্তের উদ্দেশ্যটা কি হবে। আমি খুব সংক্ষেপে এই মামলা থেকে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। তদন্তের প্রধান উদ্দেশ্য হলো ঘটনাস্থলে গমন করতে হবে। হ্যাঁ, তদন্তের উদ্দেশ্যই হলো ঘটনাস্থলে যাওয়া বা ঘটনাস্থল পরিদর্শন করা। 2 নাম্বার হলো মামলার ঘটনা এবং অবস্থা নির্ণয় করা। তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দায়িত্ব হলো ঘটনাস্থলের অবস্থা মানে মামলার যে ঘটনা এবং তার অবস্থা নির্ণয় করা। 3 নাম্বার হলো যদি কোনো সন্দেহভাজন আসামি থাকে তাকে শনাক্ত করা এবং তাকে গ্রেপ্তার করা। যদি কোনো সন্দেহভাজন আরো আসামি এই মামলার সাথে জড়িত থাকে মর্মে যদি সন্দেহ থাকে, তাহলে সেই আসামিকে কি করা? শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা, অ্যারেস্ট করা। 4 নাম্বার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা, এটা হলো মূল উদ্দেশ্য, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ
করা। আচ্ছা, এরপরে হলো যে যদি কোনো আলামত থাকে যে উদ্ধার করার দরকার হয়, যেমন হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো ছুরি, রক্তমাখা জামা কাপড়, হ্যাঁ, বা ধরেন অন্য যে কোনো আলামত যেটা বিচারের জন্য দরকার, হ্যাঁ, জাল টাকার নোট, এরকম মানে যে আলামতের উপর মামলাটা হয়েছে, যে বিষয়ের উপর, ওই আলামতটা জব্দ করার জন্য প্রাণপণ চেষ্টা করে। যেমন যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেই ছুরিটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেই ছুরিটা উদ্ধারের চেষ্টা করতে হবে। তারপরে ডেড বডি, হ্যাঁ, যেমন ওই যে আনার, এমপি আনার সাহেবকে মেরে ফেলছে, তাহলে তার ডেড বডি, এই মামলা যিনি আইও তার প্রধান দায়িত্ব হলো তার ডেড বডিকে ট্রেস করা, যেভাবেই হোক। আহ, তার যে মৃত্যু হয়েছে তার ডেড বডিটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আর একদম সর্বশেষ উদ্দেশ্য হলো আসামিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা, অর্থাৎ আসামিকে আদালতে প্রডিউস করা। আমি কিন্তু এই পয়েন্ট গুলো নিয়েছি এই মামলা থেকে, এটা আমার নিজের বানানো না, এটা হলো এই মামলা থেকে। তো এই মামলাটা যদি একটু কষ্ট করে আপনারা পড়তে পারেন তাহলে সারা জীবনের জন্য বুঝে যাবেন যে একজন তদন্তকারী কর্মকর্তাকে আপনার কি কি বিষয়ে প্রশ্ন করতে হবে, বা একজন তদন্তকারী কর্মকর্তার করণীয়টা কি। Okay. আর হলো তাকে সঠিক সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। আইনে যে নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে তাকে আদালতে পুলিশ রিপোর্ট জমা দিতে। আরেকটা বিষয়, এটা হলো একজন তদন্তকারী কর্মকর্তার জন্য একদম ফরজ। সেকেন্ড অপশনটা কি বলছিলাম এটা তো আমার জন্য বলা মুশকিল। আমার কাছে যেটা লেখা আছে এটা হলো মামলার ঘটনা এবং অবস্থা নির্ণয় করা। মামলার ঘটনা এবং অবস্থা নির্ণয় করা, যেমন ধরেন এটা একটা ধর্ষণের মামলা, তাহলে কিভাবে ধর্ষণটা হয়েছে, কোন জায়গায় হয়েছে, সেই জায়গাটা অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেটা আগে আপনাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটাই বলা হয়েছে যে মামলার ঘটনা আর অবস্থা, অর্থাৎ অবস্থানটা কোন জায়গাটা অপরাধটা হয়েছে, প্লেস অফ অকারেন্স, সেটাকে আপনাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন তদন্তকারী আমার লেখাটা পিডিএফ, আমি তো কিছু বাকি রাখতেছি না, একদম লাস্ট ক্লাসে আমার কাছে যা যা আছে আমি দিয়ে দিব। তবে একটা শর্ত আছে, একটা শর্ত আছে, সেটা হলো যে আমি যে শীট গুলো দিব এটা দয়া করে কাউকে দেয়া যাবে না। এখন আপনারা বলতে পারেন যে আহ, ভাইয়া আপনি তৈরি করলেন, মানুষ পেলে কি সমস্যা, মানুষ পেলে কি সমস্যা, এটা একটা বিষয় হতে পারে। তো এটা একটা সমস্যা আছে, কারণ যেহেতু আমি একটা চাকরি করি, এখন আমি যদি এই বিষয়গুলো দিয়ে দেই আমার নিজের তৈরি, এটা যদি গণহারে সবার হাতে থাকে, তখন শুনানির সময় দেখা গেল আপনি একটা মামলার জামিন শুনানি করলেন, দেখা গেল আমার কোর্টে চলে আসলেন, এসে বললেন যে ঠিক আছে স্যার আজকে জামিন শুনানি হবে আপনার শিট থেকে। হ্যাঁ, আপনার শিট থেকে আপনি বলছেন এই যে এখানে লিখে দিচ্ছেন, একদম লিখিত এভিডেন্স আছে যে এই গ্রাউন্ডে আসামিকে জামিন দেওয়া যাবে, এইবার আপনি জামিন দেন, আপনার গ্রাউন্ডের সাথে মিলে গেছে। হ্যাঁ, তখন এটা নিয়ে সবাই ওই টানা হেঁচড়া করবে যে এটা একজন বিচারক দিছে। এমনিতেই আমি আপনাদের এইভাবে আহ আসলে ক্লাস নেওয়াটাও ঠিক না, তারপরেও জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনারা খুব কাছের ওয়াজেদ ভাই আয়োজন করছে এই জন্য এটা আমার করা লাগতেছে। তো এখন এই বিষয়গুলো এই জন্য, যেহেতু বিচারকের লেখা, এইগুলা যদি একদম সবার হাতে যায় তাহলে এটা নিয়ে নানা ধরনের মন্তব্য আসতে পারে, যে একজন বিচারক তো এটা লিখছে তাহলে তো এটা করা যায়, হ্যাঁ, এটা সব বিচারকই মনে হয় এটা ফলো করে। আহ, আসলে বিষয়টা তা না, এটা হলো আমার ফিলোসফি অনুযায়ী আমি কিছু কথা বলতেছি, আর বাকি সবই পড়াচ্ছি আপনাকে হাইকোর্টের মামলা রেফারেন্সে পড়াচ্ছি, আমার ব্যক্তিগত বিষয় না। আমি হাইকোর্টের মামলা রেফারেন্সে আপনাদের পড়াচ্ছি। দেখেন, একটা জিনিস খেয়াল করে থাকবেন, আমি যখন কথা বলি কোনো কিছু পড়াচ্ছি আমি কিন্তু বারবার বিভিন্ন মামলা রেফারেন্স দিচ্ছি, যেমন তদন্তকারী কর্মকর্তার কি কি করণীয় সেটা কিন্তু আমি রেফারেন্স দিয়েছি কোন মামলা থেকে আমি কথা বলতেছি। তো এটা আমি চেষ্টা করবো যতটুকু আপনাদের দেয়া যায় আমি ততটুকু দিব, কিন্তু এটা একান্তই অনুরোধ থাকবে আপনাদের কাছে, এটা, হ্যাঁ, এটা কাউকে না দেওয়ার জন্য এই অনুরোধটুকু থাকবে, আমি চেষ্টা করব পিডিএফ করে ওয়াজেদ ভাইয়ের কাছে দিয়ে দিই যতটুকু আছে। আচ্ছা, এরপরে হলো কেস ডায়েরি, এইটা তদন্তকারী কর্মকর্তার জন্য একটা মারাত্মক আপনার দায়িত্বপূর্ণ একটা কাজ, এটা করতেই হবে তার, কেস ডায়েরি, এবং এই বিষয়টা আপনাকে জ্ঞানও রাখতে হবে।
কেস ডায়েরি বিষয়টা কি, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। এটাকে বলা হয় সিডি, সিডি বা কেস ডায়েরি। এই সিডি হলো ওই তদন্তকারী কর্মকর্তার একটা ডায়েরি। এই যে আমরা যেমন প্রেমিকার কাছে চিঠি লিখি, প্রেমিকের কাছে চিঠি লিখতাম, আগে ডায়েরি লিখতাম নিজের জীবনের ঘটনা, ঠিক এই তদন্তকারী কর্মকর্তাকে একটা ডায়েরি মেইনটেইন। এই ডায়েরির মধ্যে তিনি কখন ঘটনাস্থলে গিয়েছেন, কতবার গিয়েছেন, কার কার সাথে কথা বলেছেন, কোন কোন জায়গায় বসেছেন, ইভেন তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত করতে গিয়ে কোনো ডিস্ট্রিক্টে রাত্রি যাপনও করে কোনো হোটেল, সেটাও তাকে লিখতে হবে। ধরেন একজন তদন্তকারী কর্মকর্তা ঢাকা থেকে চাঁদপুর গেছে একটা মামলা তদন্ত করার জন্য। ধরেন চাঁদপুরে কোনো একটা বিষয় আছে, ওই মামলার চাঁদপুরে কিছু একটা ঘটনা ঘটেছিল, তো তদন্তকারী কর্মকর্তা ধরেন একটা হোটেলে ছিল, সেটাও তার লিখতে হবে, কোথায় সে রাত্রি যাপন করেছে। তার মানে একটা মামলার তদন্ত পাওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা যদি এক পাও সামনে অগ্রসর হয়, সেটা ডায়েরিতে লিখতে হবে। প্রতিদিনের কাজ, কবে কোথায় গিয়েছে, কি কি কাজ করেছে, কার সাথে কথা বলেছে, সব তার কেস ডায়েরিতে লিখতে হবে। এটা কোনো আইনজীবী দেখতে পারবে না, তবে বিচারক দেখতে পারবে। এটা খুবই, না, অনলি জাজ দেখতে পারবে। কারণ হলো যে এটা খুবই কনফিডেন্সিয়াল, এটা বিচারক দেখতে পারবে কেস ডায়েরি। আচ্ছা, বিচারক তো আর কারোর পক্ষে না, বিচারক তো আসামির পক্ষে, আসামি এবং বাদীর মাঝখানে থেকে ন্যায় বিচার করবে, এটা বিচারকের কাজ। সুতরাং এটা বিচারক দেখা মানেই আইনজীবী দেখা। বিচারক এটা দেখবে যে পুলিশ অফিসার সঠিকভাবে তদন্ত করছে কিনা, বা সে কোনো উল্টাপাল্টা কোনো অনিয়ম করছে কিনা। এটা মূলত একটা সেফগার্ড আসামির জন্য, বিচারক আসামির হয়ে এটা পরীক্ষা করবে যে পুলিশ সঠিকভাবে তদন্ত করেছে কিনা। তাহলে একদম ইনস এন্ড আউটস প্রতিটা স্টেপ তার কেস ডায়েরিতে লেখা থাকতে হবে। কবে কোথায় গিয়েছে, কাকে জিজ্ঞাসাবাদ করেছে, কার কার 161 দ্বারা জবানবন্দি নিয়েছে, এই সব কিছু তদন্তকারী কর্মকর্তাকে লিখতে হবে। আমি এটা সঠিকভাবে বোঝানোর জন্য বলে দিয়েছি যে যদি সে কোনো অঞ্চলে গিয়ে রাত্রি যাপনও করে, তাহলে কোথায় রাত্রি যাপন করেছে সেটাও তার কেস ডায়েরিতে থাকতে হবে। এর থেকেই আপনার বুঝে নেওয়া উচিত যে তদন্ত বিষয়ের সমস্ত ঘটনা তাকে প্রত্যেক দিনের তারিখ দিয়ে দিয়ে কেস ডায়েরিতে লিখে রাখতে হবে। এখন এই কেস ডায়েরিটা আপনি কোথায় পাবেন, বা এই সিডিটা আপনি কোথায় পাবেন, এই বিষয়ে এটা হলো পিআরবি, আপনার রেগুলেশন 264। পিআরবি, পিআরবি এর রেগুলেশন নাম্বার 264 এইখানে এই পুলিশ কেস ডায়েরি কিভাবে মেইনটেইন করবে তার একটা দিক নির্দেশনা দেওয়া আছে। পিআরবি রেগুলেশন নাম্বার 264। হ্যাঁ, এইখানে এই কেস ডায়েরিটা এই অনুযায়ী আপনাকে মেইনটেইন করতে হবে। আর আরেকটা হলো যে প্রতিদিন যে তদন্তের ঘটনা প্রতিদিন লিখে রাখতে হবে, এই বিষয়টা আমাদের একটা সেকশনে আমরা পাবো, সেটা হলো সিআরপিসির 172 নাম্বার সেকশন। এটাও এর সাথে করতে হবে। সিআরপিসি 172 নাম্বার সেকশন, এখানেও আপনি এই ইয়াটা পাবেন, কি বলে, যে তাকে প্রতিদিনের আপডেট যে লিখে রাখতে হবে, এটা সিআরপিসির 172 নাম্বার সেকশনেও আছে। আপনারা এখনই খুললে এটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে এই আহ, অর্থাৎ একদম আপডেট সবকিছুই কেস ডায়েরিতে একদম সূক্ষ্মভাবে সঠিকভাবে লিখতে হবে। এটা ওই যে আপনার আহ, বাংলাদেশ বনাম যে ব্লাস্ট, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, এই মামলায়ও এই কেস ডায়েরির একটা কথা আছে। আর একটা মামলা এটা হলো আপনি ইয়াতে পাবেন, অ্যাপিলেট ডিভিশনের একটা মামলা আছে, এটা হলো এই, এটা একটু লিখে নেন রেফারেন্সটা, এই এস ও সি, অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এইখানে আপনি গেলে এটা পাবেন। এসসিওবি হবে, সরি উল্টে গেছে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সংক্ষেপে এসসিওবি। তাহলে এখানে এই মামলাটা আপনারা অনলাইনে দিলেও পাবেন। এটা 2016 সালে, খুব রিসেন্ট একটা মামলা, 2016 অ্যাপিলেট ডিভিশন। হ্যাঁ, তাহলে 8 এসওসিবি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ 2016
এবি পেজ নাম্বার হচ্ছে 1, এবি 1 পেজ নাম্বার 1। এইখানে গেলে বলা আছে যে এটা এতটা গুরুত্বপূর্ণ না, এই দুইটা পড়লেই এইখানে যা বলা আছে এই মামলায়ও তাই বলা হয়েছে যে প্রতিটা দিনের ঘটনা কেস ডায়েরিতে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে আজকে যখন আমি ক্লাস শুরু করি তখন কি আমি একটা কথা বলেছিলাম যে রিমান্ড শুনানির সময় তদন্তকারী কর্মকর্তাকে এই কেস ডায়েরি সহ উপস্থিত থাকতে হবে? এই কথাটাকে আমি বলেছিলাম, সিডি সহ উপস্থিত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো। আমি এগুলো সব পিডিএফ করে দিয়ে দেবো, আগামী সপ্তাহে ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন। কিভাবে এজাহার, এফআইআর 164, হ্যাঁ এগুলো সব ফর্ম পর্যন্ত আমি দিয়ে দেবো, একদম বাস্তবে যেগুলো আমি ফিল আপ করেছি এরকম কিছু দিয়ে দেবো। যে মামলাগুলো রায় হয়ে গেছে এগুলো দিতে সমস্যা নাই, এগুলো আমি ওয়াজেদ ভাইয়ের কাছে পাঠাই দেবো, যে 164 নেওয়ার সময় কিভাবে প্রশ্ন করতে হয়, কি কি জিজ্ঞাসা করতে হয় এগুলো দিয়ে দেবো। তাহলে আজকে আমি শুরুতেই বলেছি যে রিমান্ড শুনানির সময় তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই সিডি নিয়ে উপস্থিত থাকতে হবে। এই সেই সিডি, এই সিডি বিচারক দেখবে, দেখে সিদ্ধান্ত নেবে যে সে আসলে তদন্তের জন্য কতটা চেষ্টা করেছে, আসলেই কি আসামিকে তদন্তে দেওয়ার দরকার আছে কিনা, তার কেস ডায়েরিতে আসামির বিরুদ্ধে কি কি তথ্য উঠে এসেছে, সে যে আসামিকে রিমান্ডে চাচ্ছে কেন, কি কি কারণে তার রিমান্ডের দরকার, সবই ওই কেস ডায়েরি দেখলে বোঝা যাবে। এই জন্য সিডি সহ তদন্তকারী কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে। এটা গেল এই সিডির বিষয়টা। তাহলে অবশ্যই তদন্তকারী কর্মকর্তাকে মেইনটেইন করতে হবে। আর সিডি কখনো আসামি দেখতে পাবে না, আসামির আইনজীবীও দেখতে পারবে না, তবে সংশ্লিষ্ট বিচারক যে কোনো সময় এই সিডি দেখতে পারবে। Okay. এবং তদন্তকারী কর্মকর্তা যখন মামলায় সাক্ষী দেবে তখন সে এই সিডি দেখে তার রিফ্রেশিং মেমোরি, ওই যে এভিডেন্স অ্যাক্টের যে সেকশন 159 আছে, আর সেখানে যে রিফ্রেশিং মেমোরির কথা বলা আছে, সে চাইলে এই সিডি দেখে দেখে সাক্ষ্য দিতে পারবে, এতে তাকে বাধা দেওয়া যাবে না। সিডি দেখে দেখে সে সাক্ষ্য দিতে পারবে, তবে সে সঠিকভাবে সাক্ষ্য দিচ্ছে কিনা, সিডিতে যা লেখা আছে তা বলতেছে কিনা, এটা যাচাই করার জন্য বিচারক ওই সিডি দেখতে পারবে। তাহলে সিডি নিয়ে কি এখন কি বুঝতে পারছেন যে কেস ডায়েরিটা আসলে কি, বা এটা কি প্রয়োজনে ব্যবহার করা যাবে, আহ পুলিশ কর্মকর্তা রিফ্রেশিং মেমোরির জন্য দেখতে পারবে কিনা, আসামি দেখতে পারবে না, বিচারক দেখতে পারবে, সিডিতে কি কি বিষয় উল্লেখ থাকবে, কোন কোন ধারা এবং রেগুলেশন অনুযায়ী সিডি তৈরি হবে, এগুলো কি বুঝেছেন? Okay. আগামী ক্লাসে কিছু বিষয় আছে আমি ভুলে যেতে পারি, আমাকে একটু মনে করিয়ে দিতে হবে। সেটা হলো যে আহ এরকম যদি হয় যে আপনাদের যে যে বিষয় জানার থাকে, একটা হলো জব্দ তালিকা, মাদকের মামলা, এটা অবশ্যই আমাকে মনে করিয়ে দিবেন। সবাই একটু লিখে রাখেন, মাদক মামলা, এটার উপর আমরা আলোচনা করবো। জব্দ তালিকা, এটার উপর আমরা আলোচনা করব। আর একটা হলো আপনার তল্লাশি, সার্চ ওয়ারেন্ট, এটা কিভাবে করতে হবে, কারণ বাসায় বা মাদকের ক্ষেত্রে কিভাবে তল্লাশি চালাইতে হবে, এটার আইনগত বিধান কি, এটার উপর হিউজ আলোচনা হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই যে সুরক্ষার প্রতিবেদন, হ্যাঁ, সুরক্ষার প্রতিবেদন, কোনো আসামি ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কিভাবে তার সুরক্ষার প্রতিবেদন তৈরি করবে তদন্তকারী কর্মকর্তা, এটাও কিন্তু পুলিশে করে থাকে সুরক্ষার প্রতিবেদন। এটা নট নেসেসারি যে তদন্তকারী কর্মকর্তারই করতে হবে, যে কোনো পুলিশই প্রথমে এটা করে ফেলবে কোনো লাশের খবর পাওয়ার সাথে সাথে। এরপরে এটার উপর ভিত্তি করে আবার পরবর্তীতে কি হবে, ওই লাশটার পোস্টমর্টেম হবে, অর্থাৎ ময়না তদন্ত আমরা যেটাকে বলে থাকি, পোস্টমর্টেম। এই বিষয়গুলো হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের জেরা করতে হবে আইনজীবী হিসাবে। এই বিষয়গুলোর উপর আমাকে ভাস্ট নলেজ থাকতে হবে, না হলে আমি কিন্তু এই ডাক্তারকে
তদন্তকারী অফিসারকে, যিনি জব্দ তালিকা তৈরি করছে তাকে আমরা কিন্তু জেরা করতে পারবো না ভালোভাবে। এই বিষয়গুলো আমাকে একটু মনে করিয়ে দেবেন। এই বিষয়গুলোর উপর আমরা হিউজ আলোচনা করবো ইনশাল্লাহ আগামী। তাহলে আজকে আমি আসলে হাঁপাই গেছি, আমি একটু বাইরে ছিলাম, এই জন্য একটু জয়েন করতে দেরি হয়েছে। আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। আজকে যা যা পড়াইছি এটার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সংক্ষেপে করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আমি এই ঢাকাতে আছি। মাদক মামলার উপর প্রয়োজনে আমি 1 ঘন্টা আলোচনা করব, কিন্তু আহ এটা পড়তে হবে। আর মাদকের ইনস অ্যান্ড আউটস আমি ইয়া করে দেবো, মোটামুটি চেষ্টা করব মাদকের ইনস অ্যান্ড আউটস বলে দেওয়ার জন্য, যাতে আপনারা এটা বুঝতে পারেন। অবশ্যই করা যাবে, একটা হত্যা মামলা থানায় না করে সিআর করা যাবে, তবে শর্ত আছে। যদি থানা মামলা না নেয় তাহলে আপনি সিআর করতে পারবেন, কারণ হত্যা হলো একটা কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে থানা অভিযোগ নিতে বাধ্য। এটা হলো একজন অফিসার ইনচার্জ, ওসি, তিনি আইনত বাধ্য। হ্যাঁ, অবশ্যই এটা উচিত, থানায় করা উচিত। কেন? ওই যে কগনিজেবল অফেন্স, তাহলে কগনিজেবল অফেন্সের কগনিজেন্স অনুযায়ী ওই সংশ্লিষ্ট থানা মামলাটা এফআইআর হিসেবে দায়ের করতে বাধ্য, গ্রহণ করতে বাধ্য। এটা তার আইনগত দায়িত্ব। তবে যদি কোনো কারণে থানা না নিতে চায়, না, আপনার যদি আপনার পছন্দ অনুযায়ী যদি এজাহার সে না নেয় তাহলে করবেন না। এটা একটা বিষয়। হ্যাঁ, পুলিশে বলতেছে যে ঠিক আছে আপনি মামলা করেন, কিন্তু সে নাম নিতে চাচ্ছে না, আসামির অজ্ঞাতনামা রাখতে চাচ্ছে, নিতে চাচ্ছে না, তাহলে আপনি করবেন না থানায়। হ্যাঁ, না, তাহলে করার দরকার নেই। আপনি আসামি স্পেসিফিক করে দিতে চাচ্ছেন, কিন্তু থানায় নিতে চাচ্ছে না, তাদের মনের মতো করে এজাহার নিতে চাচ্ছে, আপনার মনের মতো করে এজাহার নিতে চাচ্ছেন, তাহলে আপনি এজাহার দায়ের করবেন না থানায়। তখন আপনি সিআর মামলা করে দিন। সিআর মামলা করার পরে বিচারক 202 ধারায় ওইটাকে কোনো তদন্তের কাছে, সংস্থার কাছে তদন্ত দেবে। থানা যদি বায়াসড মনে হয় আপনার কাছে, তাহলে আপনি থানায় তদন্ত নিবেন না, পিবিআই তে নিবেন, ডিবি তে নিবেন, সিআইডি তে নিতে পারেন। হ্যাঁ, যে কোনো র্যাবে নিতে পারেন। তো থানাকে কোনো কারণে বায়াসড মনে হলে আপনি অন্য যে কোনো সংস্থায় তদন্ত নিতে পারবেন। কিন্তু আপনার কথা মতো যদি এজাহার নিতে না চায়, তাহলে আপনার জন্য সঠিক পরামর্শ হলো তাহলে আপনার এজাহার দায়ের করার দরকার নেই। হয়তোবা কোনো প্রকৃত আসামিকে বাঁচানোর জন্য এটা করতে পারে, যে একবার এজাহার দায়ের হয়ে গেলে তো বাদী আটকা পড়ে যাবে পুলিশের কাছে, মানে তারা যেভাবে রিপোর্ট দেবে সেভাবে। আসলে বইয়ের ক্ষেত্রে কি বলবো, বইয়ের ক্ষেত্রে আপনারা হামিদুল হক স্যারের বিচার প্রক্রিয়া বইটা পড়তে পারেন। অ্যাডভোকেট হিসাবে এটা আপনার অনেক কেস রেফারেন্স আছে, এটা জানা উচিত। এছাড়া কিছু তদন্তের বই আছে, আমি নিজে এগুলো আসলে পড়ি নাই, ব্যক্তিগত মানে নিজের প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে শিখতেছি। পড়ে আসলে আমি শিখতে পারি না বেশি একটা, আমার কাছে কেন যেন মনে হয় যে প্র্যাকটিক্যাল ওয়েটাই শেখার জন্য ভালো, এটা আমার কাছে মনে হয়। তো পড়লে পরে আমি ভুলে যাই, আমি জানি না আপনাদের কি, কারণ বিষয়গুলো হলো প্র্যাকটিক্যাল। আপনি যদি সাইকেল রাস্তায় না চালান, আপনি যদি সাইকেল চালানোর 101টি উপায় এরকম একটা বই পড়েন, আর আরেকজন যদি সাইকেল নিয়ে রাস্তায় নামে, তাহলে কার জন্য সহজ হবে সাইকেল চালানো শেখা? প্রথম জনের জন্য নাকি দ্বিতীয় জনের জন্য? একজন সাইকেল চালানোর উপরে বই পড়তেছে আর একজন সাইকেল চালাচ্ছে রাস্তায়, মানে সাইকেল নিয়ে নেমে পড়ছে, কার জন্য সহজ হবে শেখা? অবশ্যই দ্বিতীয় জনের জন্য। দ্বিতীয় জনের জন্য অবশ্যই সহজ হবে। তো এই জন্য যে প্র্যাকটিক্যাল আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ, তবে রেফারেন্স বই কিছু পড়া উচিত, সেটা হামিদুল আফসারের বইটা পড়তে পারেন। আর বাজারে যদি অন্য টাইপের বই থাকে, তদন্ত কর্মকর্তার করণীয়,
এইসব আপনারা পড়তে পারেন। এগুলো সাধারণত পুলিশরাই পড়ে, যেহেতু তদন্তটা তাদের কাজ, তারাই পড়ে নেয়। আপনি চাইলে ওই ধরনের বই কিছু সংগ্রহ করে পড়তে পারেন। হ্যাঁ, যে সেকেন্ড যিনি আছেন সেই তাড়াতাড়ি শিখবে। এই জন্যই বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে ওয়ার্কশপ গুলা হয়, প্র্যাকটিক্যাল কোর্স সিস্টেম নিয়ে লেকচার হয় বা সেশন হয়, এইগুলোতে বেশি বেশি যোগদান করবেন। তাহলে অনেক প্র্যাকটিক্যাল বিষয় জানতে পারবেন। আর নিয়মিত আদালতে আহ করতে হবে। টাকা বাড়ে কে কার কথা শোনে? এত আইনজীবী কে কাকে শেখাবে বলেন? এটা কি সম্ভব? আপনি নিজেই তো কাউকে 10 মিনিট সময় দিতে পারবেন না। এতটা ব্যস্ত সময় যায় সবার। সো কে কাকে শেখাবে? এই সুযোগ তো কারোর নাই। সময় পাওয়া যায় না। যার যার মামলা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এই জন্য নিজের কষ্ট করেই শিখতে হবে। মানুষের পিছে পিছে ঘুরেই শিখতে হবে। আর বিভিন্ন ওয়ার্কশপে জয়েন করবেন, যেখানে খুব প্র্যাকটিক্যাল আলোচনা হয়, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রায় সময় আমাকে ডাকে, এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপরে আমি একদম প্র্যাকটিক্যাল অনেক সেশন করে থাকি। ওই যে ওরা এরকম ডাকে, ওইখানে আমি মাঝে মাঝে নেই। আর এই যে আপনাদের ওয়াজেদ স্যার আয়োজন করছে, এখানে এই যে আপনাদের সাথে এই আমাদের প্রথম, মানে ওয়াজেদ ভাইয়ের এখানে এই যে প্রথম সেশন আর কি এই টাইপের। তো আশা করি যে 6টা 7টা সেশন হলে আমার মনে হয় অনেক কিছু জানতে পারবেন। এরপরে একটু নিজে কোর্টের বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি করলে আর একটু মনোযোগ দিয়ে কোনো সিনিয়রের কথা শুনলে পিছনে বসে বসে, এটা হয়ে যাবে। এটা কঠিন কিছু না। ভালো আইনজীবী হওয়ার জন্য 2-3টা বছর কষ্ট করলে হয়ে যায়, আর কষ্ট করতে হয় না। মাত্র 2-3টা বছর। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি ক্লাস হয় আবার দেখা হবে। আর না হলে ঈদের পরে, এটা ওয়াজেদ ভাই জানিয়ে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।